বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 3 সেপ্টেম্বর 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি অফলাইন ব্যাচের 53তম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির 4র্থ ক্লাস। আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো দেওয়ানি মোকদ্দমা স্থানান্তরের ক্ষমতা, ট্রান্সফার অফ সিভিল সুট, ধারা 22 থেকে 24 ক। তো দেওয়ানি মোকদ্দমা স্থানান্তর মানে একটা দেওয়ানি মামলা যদি দায়ের করা হয়, দেওয়ানি মামলা বিভিন্ন জায়গার সময় বিভিন্ন জায়গায় দায়ের করা যায়, যেটা আমরা আঞ্চলিক এখতিয়ার থেকে শিখছি। মনে আছে কিনা? 16 ধারায় সম্পত্তি যে জায়গায় মামলা সেই জায়গায়, 17তে সম্পত্তি যদি একাধিক জায়গায় অবস্থিত হয় যে কোনো এক জায়গায়, এরকম মামলা বিভিন্ন জায়গায় দায়ের করা যায়। তো এই ক্ষেত্রে যদি কেউ দেওয়ানি মামলা স্থানান্তর করতে চায়, ধরেন গোপালগঞ্জে মামলা করছে, সে মামলাটা নিতে চায় ঢাকায়, বা ঢাকায় মামলা করছে, মামলাটা নিতে চায় কুষ্টিয়ায়, তাহলে এই স্থানান্তরের আবেদনটা কিভাবে করবে? বাদী করবে কিভাবে, বিবাদী করবে কিভাবে, আর আদালত স্বপ্রণোদিত হয়ে স্থানান্তর কিভাবে করবে, এই বিধিবিধানগুলো আলোচনা করছে 22 থেকে 24 ক। তো আমরা পড়া শুরু করি। দেখেন, দেওয়ানি কার্যবিধির 22 থেকে 24 ক পর্যন্ত দেওয়ানি আদালতের ক্ষমতাকে গোল দিবেন 3টি ভাগে ভাগ করা যায়। যখন কোনো মকদ্দমাটি একাধিক আদালতে দায়ের যোগ্য, তখন মকদ্দমা স্থানান্তরের ক্ষমতা 22 ধারা। মকদ্দমা আপিল বা অন্য কোনো কার্যক্রম স্থানান্তরের ক্ষমতা 24 ধারা। মকদ্দমা আপিল বা অন্য কোনো কার্যক্রম প্রত্যাহারের ক্ষমতা 24 ধারা। সো জাস্ট টাইটেল পড়লাম, এগুলো আমরা বিস্তারিত পড়বো, সরাসরি 22 ধারায় চলে আসি। দেখেন, ধারা 22, যে মকদ্দমাটি একের অধিক, এই একের অধিক শব্দটা গোল দেন আর মকদ্দমাটা গোল দেন। পাইছেন? যে মকদ্দমাটি একের অধিক আদালতে দায়ের যোগ্য, তা গোল দিবেন স্থানান্তরের ক্ষমতা। স্থানান্তর শব্দটা গোল দেন। কয়টা গোল হয়েছে বলেন তো? একটা হলো যে মকদ্দমাটি একের অধিক, মানে যে মামলাটা দায়ের যোগ্য ছিল কয় জায়গায়? একের অধিক জায়গায়, সেটা স্থানান্তরের ক্ষমতা। তো যে আবেদন করতে পারে, দেখেন 22 ধারায় গোল দিবেন শুধুমাত্র বিবাদী মকদ্দমা স্থানান্তরের আবেদন করতে পারে। তো 22 ধারা মানেই ধরে নিবেন এই ধারায় শুধুমাত্র দরখাস্ত করতে পারে কে? বিবাদী, শুধুমাত্র বিবাদী। এবং মকদ্দমা যদি বলে 22 ধারায় শুধুমাত্র কি আবেদন করে? বিবাদী। কিসের আবেদন করে? স্থানান্তরের। কি স্থানান্তরের? মকদ্দমা। আপিল, রিভিউ, রিভিশন এগুলা না, শুধুমাত্র কি? মকদ্দমা। যদি মকদ্দমাটি গোল দিবেন 2 বা ততোধিক আদালতের যে কোনো একটিতে দায়েরযোগ্য হয় এবং তার মধ্যে যে কোনো একটিতে আদালতে দায়ের করা হয়। অর্থাৎ কাহিনী শুনেন, যে ক্ষেত্রে কোনো মামলা বাদী কর্তৃক দায়েরযোগ্য ছিল 2 বা ততোধিক জায়গায়, সর্বনিম্ন 2 জায়গায়, বেশি জায়গায় হতে পারে, এবং বাদী অলরেডি এক জায়গা দায়ের করেছে, সেই ক্ষেত্রে বিবাদী যদি ওই মামলা স্থানান্তরের আবেদন করতে চায়, তাহলে সে দরখাস্ত করবে কত ধারায়? কিন্তু যে ক্ষেত্রে কোন মামলা বাদী কর্তৃক দায়েরযোগ্য ছিল মাত্র এক জায়গায়, কয় জায়গায়? এক জায়গায়, সেই ক্ষেত্রে কিন্তু 22 ধারায় বিবাদী আবেদন করতে পারবে না। তাহলে 22 ধারায় যদি আপনি মামলা স্থানান্তর আবেদন করতে চান, তাহলে বিবাদী কর্তৃক ওই মামলাটা দায়েরযোগ্য হতে হবে কত জায়গায়? বাদী কর্তৃক কত জায়গায়? 2 বা ততোধিক জায়গায় বাদী কর্তৃক শুরুতেই, এবং যে কোনো এক জায়গায় সে দায়ের করেছে। এখন যদি বলি, একটা উদাহরণ দিই, শুনেন। ধরেন 16 ধারায় স্থাবর সম্পত্তি যে জায়গায় মামলা সে জায়গায়, বাট 16 ধারায় রিডিমশন ফরক্লোজার, এই মামলাগুলো 2 জায়গায় হতে পারে। কারণ ব্যাংকের জায়গায় লোন নিতে, মানে জমি দেখায় লোন নিতে আরেক জায়গায়, তাহলে ফরক্লোজার মামলাটা 2 জায়গায় হয়। কারণ ব্যাংক এক জায়গায় করছে, এখন বিবাদী ওই মামলাটা স্থানান্তরে আবেদন করবে কয় জায়গায়, কত ধারায়? 22। কারণ ওই মামলাটা বাদী কর্তৃক দায়ের ছিল কত জায়গায়? 2 জায়গায়, যে কোনো এক জায়গায় করছে। তাহলে যদি আর এক জায়গায় নিতে চায়, তাহলে বিবাদী আবেদন করবে কত ধারায়? 22। কিন্তু যদি এরকম হতো যে গোপালগঞ্জের সম্পত্তি, মামলাটা গোপালগঞ্জে দায়েরযোগ্য, আর কোনো জায়গায় দায়েরযোগ্য না, এবং বাদী গোপালগঞ্জে দায়ের করছে, তাহলে বিবাদী কি 22 ধারায় স্থানান্তর আবেদন করতে পারবে? না, পারবে না। বুঝছেন? তাহলে 22 ধারায় কতগুলো শর্ত, এই সব শর্ত ফুলফিল করতে হবে। একটা হলো 22 ধারায় শুধুমাত্র মকদ্দমা স্থানান্তর আবেদন করতে পারে কে?
বিবাদী। যখন বাদী কর্তৃক মামলাটা দায়েরযোগ্য ছিল কয় জায়গায়? দুই বা ততোধিক জায়গায়, এবং অলরেডি এক জায়গায় দায়ের করা হয়েছে। বুঝছেন না? এবার আমরা একটু দেখেন 22 ধারা যে ক্ষেত্রে প্রযোজ্য হয়। 22 ধারায় আদালতকে মোকদ্দমা স্থানান্তরের সাধারণ ক্ষমতা দেওয়া হয়নি, বরং 22 ধারা শুধুমাত্র 16 থেকে 20 ধারার ক্ষেত্রে সীমাবদ্ধ, যে ক্ষেত্রে বাদীর, আন্ডারলাইন করবেন, একাধিক কোর্টে মোকদ্দমা দায়েরের সুযোগ আছে। যে ক্ষেত্রে 16 থেকে 20 ধারা অনুসারে দুই বা ততোধিক আদালতের যে কোনো মোকদ্দমা বিচার করার এখতিয়ার আছে এবং বাদী মোকদ্দমাটি যে কোনো একটি দায়ের করেছে। দেখেন 16 ধারায় মামলা দুই জায়গায় দায়ের করা যায়, 17তেও দুই জায়গায় দায়ের করা যায়, 18তেও দুই জায়গায় দায়ের করা যায়, 19এও দুই জায়গায় দায়ের করা যায়, 20এও দুই জায়গায় দায়ের করা যায়। সেই ক্ষেত্রে বিবাদী অন্য কোনো আদালতে মোকদ্দমাটি স্থানান্তরের আবেদন করতে পারে। এখন আমরা চলে আসবো যে 22 ধারার আবেদনটা তো বিবাদী করে, বাট বিবাদী এই আবেদনটা করবে কখন? যে কোনো বিবাদী, আন্ডারলাইন করবেন, অপর পক্ষকে নোটিশ দিয়ে, অবশ্যই অপর পক্ষরে কি দিতে হবে? নোটিশ দিয়ে বল দিবেন সম্ভাব্য প্রথম সুযোগে, একটা আর্লিয়েস্ট পসিবল অপরচুনিটি, এবং যে ক্ষেত্রে বিচার্য বিষয় নির্ধারণ হয়ে গেছে সেই ক্ষেত্রে বিচার্য বিষয় নির্ধারণের সময় বা তার পূর্বে অপর একটি আদালতে স্থানান্তরের আবেদন করতে হবে। তাহলে 22 ধারার আবেদনটা আপনি যখন তখন করতে পারবেন না। 22 ধারার আবেদন করতে হবে কখন? সম্ভাব্য প্রথম সুযোগে, অথবা বিচার্য বিষয় নির্ধারণের সময়, অথবা তার পূর্বে। বুঝলেন? আদালত এইরূপ আবেদন পাওয়ার পর অপর পক্ষের, আন্ডারলাইন করবেন, যদি আপত্তি শ্রবণ করে, অপর পক্ষের ক্ষেত্রে কে? বাদী। আপত্তি শ্রবণ করে এখতিয়ার সম্পন্ন আদালত সমূহের কোনটিতে মামলা অগ্রসর হবে তা স্থির করবে। উভয় পক্ষের শুনে মিলে যদি মনে হয় যে মামলা স্থানান্তর করা যায় তাহলে করবে, আর যদি মনে হয় যে মামলা স্থানান্তর করা যায় না তাহলে করবে না। বুঝছেন? তো 22 ধারায় এতটুকুই আছে। আমি আবার বলি, 22 ধারায় কি স্থানান্তরে আবেদন করবে? মকদ্দমা। মকদ্দমা কিসের আবেদন করবে? স্থানান্তরে। কে আবেদন করবে? যখন বাদী কর্তৃক মামলাটা দায়েরযোগ্য ছিল কয় জায়গায়? যে কোনো এক জায়গায় সে করেছে। আচ্ছা, 22 ধারার আবেদনটা কখন করবে? সম্ভাব্য প্রথম সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণের সময়, অথবা তা। বুঝছেন না? আচ্ছা, এখন ভাই যে এই লাইটটা দিয়ে দেন না ভাই। 22 ধারার আবেদনটা সে কোথায় করবে, এ হলো কথা। বিবাদী তো 22 ধারার আবেদন করবে, বাট বিবাদী 22 ধারার আবেদনটা কোথায় করবে? এই কোথায় আবেদনটা করবে, কোন আদালতে, এই এই সমাধানটা দিয়েছে 23 ধারায়। কত বলেন? 23 ধারায়। আগে আমার কথা শুনেন, একই জেলার মধ্যে হইলে আবেদন করবে জেলা জজ আদালতে, আর যদি ভিন্ন জেলার মধ্যে হয় তাহলে হাইকোর্টে। আমি যা কথা এইভাবে বুঝাই, আবার বলি শুনেন, আমার কথা শুনেন, আগে আগে শুনেন তারপরে প্রশ্ন করেন। ওই জেলার মধ্যে এক আদালত থেকে, এক থানার আদালত থেকে আর এক থানায় নিতে চান, ধরেন ঢাকা জেলার উত্তরা সহকারী জজ থেকে গুলশান সহকারী জজের কাছে নিতে চান ঢাকা জেলার মধ্যে, তাহলে এই সকল ঢাকা জেলার যত কোর্ট আছে, দেওয়ানিয়া যত কোর্ট আছে, এগুলোর বসকে ঢাকা জেলা জজ। তাহলে এক জেলার এক থানা থেকে আর এক থানায় যদি নিতে চান তাহলে আবেদন করতে হবে জেলা জজের কাছে। আর যদি ভিন্ন ডিস্ট্রিক্টে নিতে চান, ঢাকার মামলা আপনি মানিকগঞ্জে নিতে চান, তাহলে আপনি এইভাবে চিন্তা করেন, ঢাকার যে বস হলো ঢাকা জেলা জজ, আর মানিকগঞ্জের বস হলো মানিকগঞ্জ জেলা জজ, তাহলে দুইজন তো সমান সমান। একজন তো আরেকজনকে অর্ডার দিতে পারে না। তখন দেখতে হবে যে এদের গুরুকে, এদের গুরুকে হাইকোর্ট, তখন যেতে হবে কার কাছে? হাইকোর্টের কাছে। এতটুকু যে বুঝেন না তার জন্য সহজ হচ্ছে, এক জেলার মধ্যে ধরেন কোটালীপাড়া থেকে টুঙ্গিপাড়া নিতে চান, গোপালগঞ্জের জেলা জজের কাছে আবেদন করতে হবে। আর যদি কোটালীপাড়া থেকে গৌর নদীতে নিতে চান, গৌর নদী তো বরিশালের মধ্যে, তাহলে আবেদন করতে হবে হাইকোর্ট বিভাগে। বুঝছেন? তাহলে 22 ধারার আবেদন কোথায় করবেন এই সমাধানটা দিয়েছে কত ধারায়? 23 ধারায়। বুঝছেন?
এই যে পড়ি দেখেন, 22 এবং 23 ধারা একত্রে মিলিয়ে পড়তে হবে। 22 ধারার ক্ষেত্রে বিবাদী কোথায় আবেদন করবে তা আন্ডারলাইন করেন। 23 ধারায় বলা হয়েছে ভাই দরখাস্ত কিন্তু 22 ধারায় হবে, কিন্তু 22 ধারার দরখাস্তটা কোথায় করবেন এই সমাধান দিয়েছে কত ধারায়? 23 ধারায়। 22 এবং 23 ধারা একত্রে একসাথে পড়লে বলা যায় দেওয়ানি মকদ্দমায় স্থানান্তরের আবেদন হাইকোর্ট ডিভিশনে বা জেলা জজের নিকট দায়ের করতে হবে। কোথায়? হয় হাইকোর্টে, না হলে জেলা জজের। যদি মকদ্দমাটি 2 বা ততোধিক আদালতে দায়ের করা যায় এবং উক্ত আদালতগুলো গোল দিবেন একই আপিল আদালতের এখতিয়ারাধীন হয়। একই আপিল আদালত বুঝেন? মানে গোপালগঞ্জের আপিল আদালত কোনটা? জেলা জজ। কিন্তু একাধিক জেলার গোপালগঞ্জ, নড়াইল, ফরিদপুরের আপিল আদালত কোনটা? হাইকোর্ট। সে সময় কিন্তু জেলা জজ না, বুঝছেন? তাহলে একই আপিল আদালতের এখতিয়ারাধীন হয়। সেক্ষেত্রে 22 ধারা অনুযায়ী মকদ্দমা স্থানান্তর আবেদন সেই আপিল আদালতে দায়ের করতে হবে যে আপিল আদালতের অধীন উক্ত আদালতগুলো অবস্থিত। আপনি মনে রাখবেন, একই আপিল আদালত বলতে বোঝানো হচ্ছে একই জেলা। একই জেলার মধ্যে হলে আবেদন করতে হবে জেলা জজের কাছে। আর ভিন্ন আপিল আদালত মানে হলো বিভিন্ন জেলা, তাইলে কার কাছে? হাইকোর্টে। এই যে দেখেন, যখন উক্তরূপ আদালত সমূহ গোল দিবেন ভিন্ন ভিন্ন আপিল আদালতের আওতাধীন হয়। এই কোন চাপেন না, দেখেন, ভিন্ন ভিন্ন আপিল আদালতের আওতাধীন হয় তখন হাইকোর্ট ডিভিশনে আবেদন পেশ করতে হয়। অর্থাৎ যে আদালত হতে মকদ্দমাটি অন্য যে আদালতে স্থানান্তর করতে হবে সেই দুইটি আদালতে ভিন্ন ভিন্ন আপিল আদালতের এখতিয়ারহীন হলে মকদ্দমা স্থানান্তর আবেদন গোল দিবেন হাইকোর্ট ডিভিশনে দায়ের করতে হবে। তাহলে 23 ধারার শানে নুজুল হলো যে 22 ধারার দরখাস্ত কোথায় করতে হবে এই ব্যাখ্যাটা দিয়েছে কত ধারায়? 23 ধারায়। এবং যদি একই আপিল আদালত, দ্যাট মিন্স একই জেলার মধ্যে হয় তাহলে জেলা জজ, আর ভিন্ন আপিল আদালত বা ভিন্ন জেলার মধ্যে হইলে হাইকোর্ট। কিন্তু দরখাস্তটা কি 23 ধারায় হবে? না, দরখাস্ত কত ধারায়? জি। বিষয়টিকে সহজে বলা যায়, গোল দিবেন একই জেলার অধীন এক আদালত হতে অন্য আদালতে মকদ্দমা স্থানান্তর করতে হলে জেলা জজের নিকট আবেদন করতে হবে, কারণ জেলার মধ্যে দেওয়ানি আদালত সমূহ জেলা জজের আপিল এখতিয়ারাধীন থাকে। অন্যদিকে এক জেলার দেওয়ানি আদালত হতে অন্য জেলার দেওয়ানি আদালতে মকদ্দমা স্থানান্তরের আবেদন করতে হবে কোথায়? হাইকোর্টে, কারণ ভিন্ন জেলায় অবস্থিত দেওয়ানি আদালত সমূহ হাইকোর্টের আপিল এখতিয়ারাধীন। উদাহরণ, এখানে দুইটা উদাহরণ আছে, একটু মনোযোগ দিয়ে দেখেন। এবং এই টপিক এখন আপনি জেনে যাচ্ছেন, লিখিততে সেম পড়া, এভাবেই পড়তে হবে। লিখিততে এখান থেকে সমস্যামূলক প্রশ্ন আছে। সমস্যামূলক প্রশ্ন ওই যে নিচে যা পড়তেছি এইভাবে, যে অমুক অমুকের বিরুদ্ধে মামলা করছে, মামলাটা এখন বিবাদী স্থানান্তর করবে কত ধারায়? দেখেন, ক্ষয়ের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞার মকদ্দমা যুগ্ম জেলা জজ আদালত যশোরে দায়ের করছে। কোথায়? যশোরে। বিবাদী ক্ষয় মকদ্দমাটি যশোরের অন্য যুগ্ম জেলা জজ আদালতে স্থানান্তর করতে চায়। যশোরেরই আরেকটা আদালতে নিতে চায়। যেহেতু দুইটি আদালত একই আপিল আদালত অর্থাৎ যশোর জেলা জজের অধীন, তাই 22 ধারা অনুযায়ী যশোর জেলা জজের নিকট আবেদন করতে হবে। বুঝেন কিনা? উদাহরণ 2-এ যদি আমরা চলে আসি, যে ক্ষয়ের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞার মকদ্দমা যুগ্ম জেলা জজ আদালত যশোরে দায়ের করেছে, মকদ্দমাটি কুষ্টিয়ার যুগ্ম জেলা জজের নিকট দায়ের করা যায়। খ মকদ্দমাটি যুগ্ম জেলা জজ আদালত কুষ্টিয়াতে স্থানান্তর করতে চায়, মামলা হচ্ছে যশোরের, নিতে চায় কোথায়? কুষ্টিয়ায়। যেহেতু যুগ্ম জেলা জজ যশোর, যুগ্ম জেলা জজ কুষ্টিয়া ভিন্ন আপিল আদালতের অধীন, তাই মকদ্দমাটি স্থানান্তরের হাইকোর্টে আবেদন করতে হবে। বুঝেন কিনা? তাহলে 22-23 কে বুঝেন নাই একটু বলেন। 22-এ আবেদন করবে বিবাদী, মামলা স্থানান্তরে আবেদন করবে, আর যে ক্ষেত্রে মামলাটা বাদী কর্তৃক দায়ের ছিল একাধিক জায়গায় এবং এক জায়গায় সে দায়ের করেছে। আর 22-এর আবেদনটা কোথায় করবে এটা বলেছে কোথায়? 23-এ। এতটুকুই কথা। এবং তাহলে একটা বিষয় এখানে দেখেন, 22-এ কি বাদী দরখাস্ত করতে পারে? না। 22-এ কি আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা স্থানান্তর করতে পারে? না। নাই, তাই তাই পারে না। বুঝছেন? আদালত স্বপ্রণোদিত হয়ে স্থানান্তর মানে হলো আদালতের কাছে কেউ আবেদন করে নাই, আদালত নিজের ইচ্ছায় পাঠাবে। এটা 22-এ পারে না। 22-এ কি আপিল স্থানান্তর করতে পারে? না। 22-এ কি রিভিশন স্থানান্তর করতে পারে? না। বুঝছেন? আচ্ছা, এখন শুনেন, 22 আর 22 ধারায় যা যা পারে না প্লাস 22 ধারায় যা যা পারে, এই সব পারে 24 ধারায়।
ধরেন আমি আপনাদের বলি, যদি বলে যে বিবাদী, যদি বলে বাদী মামলা স্থানান্তর আবেদন করবে কত ধারায়? বাদী 24। যদি বলে বিবাদী মকদ্দমা আপিল স্থানান্তর করবে কত ধারায়? আপিল 24। বুঝেন কিনা? যদি বলে আদালত স্বপ্রণোদিত হয়ে স্থানান্তর করবে কত ধারায়? 24। বুঝেন কিনা? যদি বলে মামলার যে কোনো পর্যায়ে মামলা স্থানান্তর আবেদন করবে কত ধারায়? 24 ধারায়। কারণ 22-এ যা যা পারে না সবকিছুই পারে কততে? 24। আবার 24-এর দরখাস্ত কোথায় করবে সেটাও বলা আছে 24-এর মধ্যে। ওই যে একই জেলার মধ্যে হইলে জেলা জজ, ভিন্ন জেলার মধ্যে হইলে কোথায়? তাহলে একটু বুঝেন, 22 আর 24-এর মধ্যে আমরা একটু পার্থক্য করি। দেখেন, শুধুমাত্র 22-এ শুধুমাত্র দরখাস্ত করে বিবাদী, 24-এ বাদীও পারে বিবাদী পারে। 22-এ শুধু মকদ্দমা স্থানান্তর করে, 24-এ মকদ্দমা আপিল রিভিউ রিভিশন যা আছে সবকিছু পারে। বুঝছেন? 22-এ আবেদনটা করে সম্ভাব্য প্রথম সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় বা তার পূর্বে, 24-এ যে কোনো সময় করা যায়। 22-এ দরখাস্ত করতে হলে বাদী কর্তৃক মামলাটা দায়েরযোগ্য হইতে হবে কত জায়গায়? 2 বা ততোধিক জায়গায়। আর 2 বা ততোধিক হোক বা না হোক এক জায়গায় হলেও দরখাস্ত করা যাবে কততে? 24-এ। 22-এ আদালত স্বপ্রণোদিত হয়ে স্থানান্তর করতে পারে না, কিন্তু 24-এ স্বপ্রণোদিত হয়ে স্থানান্তর করতে পারে। বুঝছেন? তাহলে যা যা 22-এ পারে না এই সব কিছু পারে কততে? 24-এ। এবং আপনি যদি বুদ্ধিমান হন, যদি বলে যে বাদী মামলা স্থানান্তর আবেদন করে কত ধারায়, ওই জায়গায় 22, 23, 24 সব আছে, না পড়লে তো মুখস্থ, বুঝলে তো এক কথায় উত্তর। বাদী স্থানান্তরের কথা বললেই কত? 24। আপিলের কথা বললেই কত? 24। বাদী বিবাদী দেখার কাম নাই, আপিল বললেই কত? 24। মামলার যে কোনো পর্যায়ে বললেই কত? 24। আদালত স্বপ্রণোদিত হয়ে বললেই কত? 24। বুঝছেন? আচ্ছা, প্রত্যাহারের কথা বললেই 24। আপনাদের একটু আমি একটু বুঝাই আগে, তারপরে যাই। ট্রান্সফার আর প্রত্যাহার এই দুইটার ভিতরে পার্থক্য আছে। এক প্রত্যাহার হলো মামলা তুলে নেওয়া। তুলে নেওয়া মানে হলো যে আপনারা যেরকম ফৌজদারিতে ওই বাদ আপস মীমাংসা হয়ে গেছে, বাদী নিয়ে এসে যৌতুকের মামলা তুলে নিছে, 248 ধারায় প্রত্যাহার করছে, এটা হলো প্রত্যাহার। ওই মামলা কিন্তু ওই জায়গায় আর নাই। বুঝছেন? আসামি পাইছে, খালাস। আর এই যে প্রত্যাহার বলতেছে, এই প্রত্যাহার মানে মামলা তুলে নিছে, মামলা আর নাই সেটা না। এই প্রত্যাহার মানে হলো যে জেলা জজের কাছে, জেলা জজের কাছে আপনি আবেদন করছেন স্থানান্তরের। গোপালগঞ্জের একটা মামলা, কারণ গোপালগঞ্জ যুগ্ম জেলা জজ 1 থেকে গোপালগঞ্জ যুগ্ম জেলা জজ 2-এ আপনি একটা মামলা নিতে চান, তা আবেদন করবো কার কাছে? জেলা জজের কাছে। জেলা জজের কাছে যদি আমি স্থানান্তর মামলা স্থানান্তরের আবেদন করি, ট্রান্সফার, তাহলে জেলা জজ যুগ্ম জজ জেলা জজ 1 থেকে পাঠাই দিবে 2-এ। পাঠাবে পাঠাবে না, যদি পাঠাই 1 থেকে 2-এ পাঠাই দিবে, এটা উনি উনার কাছে আনবে না। বুঝছেন? এটা হলো স্থানান্তর। আর যদি আপনি জেলা জজের কাছে প্রত্যাহারের আবেদন করতেন, তাহলে উনি আগে যুগ্ম জেলা জজ 1 থেকে এই মামলাটা টেনে নিত উনার কাছে, তুলে নিত। তুলে নিয়ে হয় উনি নিজে বিচার করতেন, আর না হলে আর একজনকে পাঠাই দিতেন। এটা হলো প্রত্যাহার। স্থানান্তরের ক্ষেত্রে যার কাছে আমি নালিশ করতেছি সে তার কাছে আনতেছে না, এক জায়গার থেকে আর এক জায়গা পাঠাই দিচ্ছে। আর প্রত্যাহারের ক্ষেত্রে যার কাছে আমি নালিশ করতেছি ওই বিষয়টা আগে সে নিজের কাছে আনছে, নিজে শুনতে পারে অথবা আর একজনকে পাঠাই দিচ্ছে। বুঝছেন? তাহলে প্রত্যাহারের ক্ষেত্রে কিন্তু জেলা জজ আগে ওই মামলাটা বা হাইকোর্ট ওই মামলাটা আগে ওনার কাছে আনবে, তারপরে আর একজনের কাছে পাঠাবে। কিন্তু ট্রান্সফার যেটা, এটার ক্ষেত্রে কিন্তু উনার কাছে স্বয়ং আনবে না, বরং এক জায়গায় থেকে জায়গায় পাঠাবে। বুঝছেন? এখন প্রত্যাহার ওই যে বললাম 2 প্রকার। এক প্রত্যাহার মানে হলো মামলা তুলে নেওয়া, ওই মামলা আমি চালাবোই না, ওইটা হলো এক প্রত্যাহার। আর এই প্রত্যাহার মানে হলো ইওর অনার অমুক জায়গায় মামলা আছে, ওইটা আপনি তুলে নিয়ে আরেক জায়গায় বিচার করতে দেন, কারণ অমুক জজ হচ্ছে পদ রাখি, আমার ন্যায় বিচার থেকে আমি বঞ্চিত হব। ঠিক আছে? আচ্ছা, দেখেন তো ধারা 24, স্থানান্তর এবং প্রত্যাহার। তাহলে প্রত্যাহারের কোনো বিষয় কিন্তু 22 ধারায় নাই। 24 ধারায় মকদ্দমা আপিল বা অন্যান্য কার্যক্রম স্থানান্তর, বদলির, স্থানান্তর আর বদলি একই,
এবং প্রত্যাহারের উইথড্রয়াল বা সাধারণ ক্ষমতা নিয়ে আলোচনা করছে। সাধারণ ক্ষমতাটা বলতেন, সাধারণ ক্ষমতা যদি বলে স্থানান্তরের সাধারণ ক্ষমতা কত ধারায়? 24 ধারায়। 24 ধারায় যে আদালত স্থানান্তর বা প্রত্যাহারের আদেশ দিতে পারে। 24 ধারায় আপিল বা অন্যান্য কার্যক্রম, আপিল বা অন্যান্য কার্যক্রম আহ স্থানান্তর বা প্রত্যাহারের আদেশ দিতে পারে কে পারে? হাইকোর্ট বিভাগ পারে বা জেলা জজ আদালত পারে। একটা কথা একটু বলে রাখি যে 22-এর দরখাস্ত কত ধারায় হবে এটা বলা হয়েছে কত ধারায়? 23-এ। কিন্তু 24-এর দরখাস্ত কত ধারায় হবে এটা কোথায় বলা আছে? ওই 24-এই বলা আছে। তো 24 ধারায় আদালত যে আদেশ দিতে পারে, 24 ধারা হাইকোর্ট বিভাগ বা জেলা জজ বল দিবেন কোন পক্ষের আবেদন ক্রমে। কোন পক্ষ মানে হলো আইদার প্লেইন্টিফ অর ডিফেন্ডেন্ট, বুঝছেন? কোন পক্ষ মানে কি? যে কোনো পক্ষ, বাদী বিবাদী উভয়, বা স্বপ্রণোদিত হয়ে। স্বপ্রণোদিত ইংরেজি জানেন? সুমোটো, SUOMOTO, সুমোটো। স্বপ্রণোদিত হয়ে মানে হলো ওনার কাছে কেউ আবেদন করে নাই, বাট উনি নিজে নিজেই স্বপ্রণোদিত হয় মকদ্দমার গোল দিবেন যে কোনো পর্যায়ে, যে কোনো পর্যায়ে তার নিকট বিচারাধীন কোন মকদ্দমা, আন্ডারলাইন করেন, কোন মকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম তার অধস্তন এবং বিচার করার এখতিয়ার সম্পন্ন কোন আদালতে বিচার বা নিষ্পত্তির জন্য ট্রান্সফার করতে পারে। তার অধস্তন কোন আদালত হতে কোন মকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম প্রত্যাহার করতে পারে। যে দেখেন কি করতে পারে? প্রত্যাহার করতে পারে। আচ্ছা, যার প্রশ্ন আছে সে প্রশ্ন মনে রাখেন, প্রশ্ন করার সময় দিব আমি। আপনি এখন যদি এক একজনের প্রশ্ন করতে বলি তাহলে দেখা গেল ওই জিনিসটা আমি পড়াবো, পড়ানোর পরে অনেক প্রশ্ন আপনাদের মনে আর থাকবে না, কারণ ওই প্রশ্নের উত্তর আপনি অলরেডি পেয়ে যাবেন। বুঝতে পারছেন? তো যার যার প্রশ্ন আছে মনে মনে রাখেন। উক্ত মকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম নিজে বিচার বা নিষ্পত্তি করতে পারে অথবা বিচার বা নিষ্পত্তি করার উপযুক্ত কোনো আদালতে। এই যে দেখছেন প্রত্যাহার মানে কি? উক্ত মকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম নিজে বিচার বা নিষ্পত্তি করতে পারে, মানে আগে নিজের কাছে এনে উনি করতে পারে, অথবা বিচার নিষ্পত্তি করার উপযুক্ত কোনো আদালতে বিচার বা নিষ্পত্তির জন্য স্থানান্তর করতে পারে, অথবা যে আদালত হতে প্রত্যাহার করা হয়েছিল সেই আদালতে বিচার বা নিষ্পত্তির জন্য পুনঃপ্রেরণ করতে পারে, মানে যে আদালত থেকে প্রত্যাহার করেছিল তার কাছেও পাঠাইতে পারে। তো এখন যে কারণে স্থানান্তর বা প্রত্যাহারের আদেশ দিতে পারে, দেখেন অনেকগুলো কারণ হতে পারে। যদি মামলাকারীর মনে যুক্তিযুক্ত আশঙ্কা থাকে যে যে আদালতে মকদ্দমাটি বিচারাধীন আছে সেই আদালতে ন্যায় বিচারের নাও পেতে পারে, যে ক্ষেত্রে বিচারক কোনো এক পক্ষের প্রতি বেশি আগ্রহী হয়। মামলার বহুত্ব নিবারণের জন্য, ধরেন অনেক মামলা আছে একজনের কাছে, আর একজনের কাছে পাঠাইলো। আদালতের কার্যক্রমের অপব্যবহার রোধ করতে পক্ষদ্বয়ের সুবিধার জন্য ইত্যাদি। জেনে রাখা ভালো 24 ধারায় মকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম স্থানান্তর বা প্রত্যাহারের আবেদন মকদ্দমার গোল দিবেন যে কোনো পর্যায়ে করা যায়। 24 ধারার আবেদনটা কখন করা যায়? শুনেন, 22-24 উভয় ক্ষেত্রেই যেই আবেদন করুক না কেন আর একজনের নোটিশ দিতে হবে। মূল মামলার ক্ষেত্রে দেয় সমন, কোন দরখাস্তর ক্ষেত্রে দেয় নোটিশ। নোটিশ দিয়ে অপর পক্ষের অবগত করা যায় তোমার বিরুদ্ধে এটা করা হয়েছে। কিন্তু যদি আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা স্থানান্তর করে তাহলে কাউরে নোটিশ দেওয়ার প্রয়োজন নাই। মানে আদালতের কাছে কেউ আবেদন করে নাই, বাদীও আবেদন করে নাই, বিবাদীও করে নাই, কিন্তু আদালত কোনো মামলা স্থানান্তর করে দিছে বা প্রত্যাহার করে দিছে, তাহলে সেই ক্ষেত্রে আদালত কাউরে নোটিশ দিতে বাধ্য নয়। বুঝেন কিনা? তাহলে স্বপ্রণোদিত হয়ে স্থানান্তর করে কত ধারায়? 24 ধারায় নোটিশ দিতে বাধ্য। স্বপ্রণোদিত হয়ে করলে নোটিশ দিতে বাধ্য না, বাট পক্ষগণের আবেদনের ভিত্তিতে করলে নোটিশ দিতে বাধ্য। এখন আমরা 22 আর 24-এর পার্থক্যে আসি। দেখেন পার্থক্য অলরেডি জানি। এক নম্বরে পুরাটা পড়বো না, জাস্ট কিওয়ার্ড গুলো গোল দিয়ে যাই। 22 ধারা মামলা স্থানান্তর এই ক্ষেত্রে প্রযোজ্য, অপরদিকে 24 ধারা মামলা, আপিল, মকদ্দমা স্থানান্তর বা প্রত্যাহারের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। তারপরে 2 নম্বরে দেখেন 22 ধারা গোল দিবেন শুধুমাত্র বিবাদীর মামলা স্থানান্তরের ক্ষেত্রে প্রযোজ্য, নাকি? শুধুমাত্র কার? বিবাদী। আর 24 ধারা উভয় পক্ষ, নাকি? 3 নম্বরে দেখেন
22 ধারায় আদালত স্বপ্রণোদিত হয়ে আদেশ দিতে পারে না, কিন্তু 24 ধারায় কিন্তু স্বপ্রণোদিত হয়ে আদেশ দিতে পারে। তারপরে 4 নাম্বার, 22 ধারায় কোনো মামলা স্থানান্তরের আবেদন করতে হলে ওইটা বাদী কর্তৃক দায়েরযোগ্য হতে হবে 2 বা ততোধিক আদালতে। 24 ধারায় হলো বহুত্ব কমানোর জন্য, আদালতের কার্যক্রম অপবাদ করতে, এই সকল ক্ষেত্রে। 5 নাম্বার দেখেন, 22 ধারায় নোটিশ দেওয়া বাধ্যতামূলক, 24 ধারায় বাধ্যতামূলক আবার বাধ্যতামূলক না। এই যে দেখেন, 24 ধারায় নোটিশ দেওয়া বাধ্যতামূলক, কোন পক্ষের আবেদন ক্রমে মকদ্দমা বদলি করা হয়, যখন কোন পক্ষের আবেদন ক্রমে বদলি করা হয় তখন নোটিশ দেওয়া বাধ্যতামূলক, কিন্তু জেলা জজ বা হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে বদলির আদেশ দিলে নোটিশ দেওয়া বাধ্যতামূলক না। যখন আদালত স্বপ্রণোদিত হয়ে নোটিশ দেয় সেক্ষেত্রে বাধ্যতামূলক না। বুঝছেন? এখন প্রশ্ন আসে যে পরের টুক আপনারা পড়ে নিয়েন, প্রশ্ন আসতে পারে যে আমি দরখাস্ত 22-এ করবো না 24-এ করবো। যদি এইভাবে চিন্তা করেন, যদি বাদী দরখাস্ত করে তাহলে অলওয়েজ 24, যদি মামলার যে কোনো পর্যায়ে করে 24, নাকি যদি বাদী কর্তৃক এক জায়গায় দায়েরযোগ্য হয় কত, 24। শুধুমাত্র বিবাদীর কথা আসলে 22-এও আছে 24-এও আছে। তবে বিবাদী যদি 22-এ করতে চায় তাহলে তাকে দেখাইতে হবে মামলাটা দায়েরযোগ্য ছিল কয় জায়গায়, 2 বা ততোধিক জায়গায়। এবং বিবাদী করতে চাইলে এই আবেদনটা করতে হবে সম্ভাব্য প্রথম সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। বুঝছেন? আচ্ছা, এখন বলেন আপনারা অনলাইন অফলাইনে যারা যারা আছেন কার কি প্রশ্ন আছে তারা করেন। জাহাঙ্গীর সাহেব বলেন। এই আনমিউট করে দিছি, দ্রুত করেন, সময় নষ্ট করবেন না, করলে করেন, না হলে আমার সামনে যারা আছেন কারো প্রশ্ন আছে? স্যার, ওই বিবাদী কত ধারায় মামলা হস্তান্তর করতে পারে? এখানে যদি অপশন 22ও থাকে 24ও থাকে তাহলে আমি কোনটা দাগাবো? আপনি 25 দেখাবেন, যেটা নাই। মানে স্যার, ওই বিবাদী তো দুই দুই সেকশনে মামলা হস্তান্তর করতে পারে। আচ্ছা, আর শোনেন, আপনার প্রশ্নের উত্তর একটু পরে পাবেন। 22-এও পারে 25-এও পারে, ওইভাবে প্রশ্ন আসে না, ওই জায়গায় একটা হিন্টস দেওয়া থাকে যে বিবাদী মামলা কোন সম্ভাব্য প্রথম সুযোগে স্থানান্তর করবে কত ধারায়, বা যে কোনো পর্যায়ে স্থানান্তর করবে কত ধারায়, বা বিবাদীর মামলা স্থানান্তরের সাধারণ ক্ষমতা আছে কত ধারায়, যেক্ষেত্রে বাদী কর্তৃক মামলা দায়েরযোগ্য এক জায়গায় সেক্ষেত্রে বিবাদী স্থানান্তর করবে কত ধারায়। শুধু ওইভাবে কোনোদিন আসে না যে বিবাদী কত ধারায় স্থানান্তর করবে। আর ওইভাবে আচ্ছা স্যার, আসলে বুঝছি তখন এখন অপশন স্যার। হবে দুইটা উত্তর, একটা 22 আর একটা 24। জি স্যার, ধন্যবাদ স্যার, বুঝছি স্যার। কিসে করবেন? 24-এ করবেন। বিচার বিচার্য বিষয় নির্ধারণ যদি হয়ে যায় তাহলে তো আর 22-এ পারতেছেন না, তখন দরখাস্ত করতে হবে 24-এ। প্রত্যাহারের ক্ষেত্রে স্থানান্তর মানে হলো এক জায়গা থেকে, আমি ধরেন বললাম যে ইয়োর অনার, যুগ্ম জেলাজজ এক থেকে অন্য যে কোনো কারোর কাছে আপনি পাঠান, এটা হলো স্থানান্তর। সুনির্দিষ্ট বলতে পারেন, নাও বলতে পারেন। সুনির্দিষ্ট বললে অনেক সময় এমন হয় যে যুগ্ম জেলাজজ 2-এ পাঠাইতে চান, ওনার সাথে কি কি আছে আপনার, কোনো সম্পর্ক আছে কিনা, যে পিবিআই তে নিতে চান, পিবিআই তে কি আপনার কোনো সম্পর্ক, র্যাবে নিতে চাই পিপাস সাহেব, জামাই আছে। তো বিষয়টা হচ্ছে যে কোথায় নিবে সেটা আপনি উল্লেখ করতে পারেন, নাও পারেন, এটা ম্যাটার না। যেটা ম্যাটার করে সেটা হলো স্থানান্তরের ক্ষেত্রে একজনের থেকে আরেকজনের নিচ্ছে, একজনের থেকে আরেকজনের কাছে পাঠাচ্ছে, কিন্তু যার কাছে নালিশ করছেন সে কিন্তু ওই মামলাটা তার কাছে আনে নাই। আর প্রত্যাহারের ক্ষেত্রে একজন থেকে আরেকজনের কাছেই পাঠাবে, বাট আগে উনি নিজের কাছে নিবে, নিয়ে নিজেও বিচার করতে পারে অথবা আরেকজনের কাছেও পাঠাইতে পারে, এটা হলো প্রত্যাহার। আচ্ছা, স্বপ্রণোদিত জেলা জজও হতে পারে, হাইকোর্ট বিভাগও হতে পারে, উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। স্বপ্রণোদিত হয়ে ধরেন হাইকোর্ট বিভাগ, আচ্ছা ঠিক আছে আপনার কথার উত্তর দিই, উনি নিজে যা বিচার করতেছে তা না, উনার অধীন গোপালগঞ্জের জেলা জজের অধীনস্থ কারা, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, এরা সকল আদালতের তা পাঠাইতে পারে।
হ্যাঁ, এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে স্বপ্রণোদিত হয়ে কেন পাঠাবে, এইটুক যদি মনে হয় স্বপ্রণোদিত এইভাবে পাঠাবে, ওনার কোনোভাবে কচুরিভূত হয়েছে, উনি পত্রিকা মারফত জানছে বা কারো মুখের বাবদ শুনছে যে অমুক জায়গায় একটা মামলা আছে, অমুক বিচারক ন্যায় বিচার করতেছে না, তো তখন উনি পাঠাই দিল। ফেসবুক পোস্টে দেখছে যে গোপালগঞ্জ যুগ্ম জেলা জজের কাছে ন্যায় বিচার একজন পাচ্ছে না, তো তখন ওনার কাছে কেউ মামলা স্থানান্তরের আবেদন জেলা জজের করে নাই, কিন্তু উনি নিজেই নিজে ওই মামলাটা স্থানান্তর করে আরেক জায়গায় পাঠাইতে পারে। এ হলো স্বপ্রণোদিত। বুঝছেন মহুয়া? একের অধিক আদালতে যে দায়েরযোগ্য বলছে, এই ক্ষেত্রে মামলা যে কি করবে, আচ্ছা, আমি বলি শুনেন, আগে ওনার প্রশ্নের উত্তর আসি। উনি এই জায়গায় বলতেছে যে নিজের নিকট বিচারাধীন আহ, আপনি সহজ কথা বুঝেন। আপনি এই জায়গায় বলতেছেন তার নিজের নিকট বিচারাধীন কোনো মোকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম তার অধস্তন বা বিচার করা এখতিয়ার সম্পন্ন অন্য কোনো আদালতে বিচার বা নিষ্পত্তির জন্য স্থানান্তর করতে পারে। এখন আপনি আমারে বলেন যে জেলা জজ কোন মামলাটা নিজে নিজে বিচার করে? যে জেলা জজ কি কোনো মামলা নিজে নিজে বিচার করে? আমরা নর্মালি যে মামলা করি এই মামলা কিন্তু উনি বিচার করে না, ওনার কাছে মামলা হয় যেগুলো বিশেষ মামলা সেইগুলা। তো এই জায়গা নিজের বিচার মানে উনার কোর্টেই যে সবসময় থাকা লাগবে এমন কোনো কথা নাই। বুঝছেন? আচ্ছা, হ্যাঁ, আর জানো তানভীর বলেন। মামলা যে ই করা এক্ষেত্রে হচ্ছে 22 ধারার কথা, জোরে বলেন দি প্রশ্ন, বল বলা দি তো অনেক কান, জোরে কথা বলেন। বলা হয়েছে যে একাধিক আদালতে দায়েরযোগ্য, হ্যাঁ, সেক্ষেত্রে মামলা স্থানান্তর করতে হলে কি ওই অন্য যে আদালতে দায়েরযোগ্য ওই আদালতে করতে হবে, নাকি একটা যে কোনো আদালতে করা যাবে, সে যদি সুবিধা করে। আচ্ছা, যে আদালতে আপনি দুই বা ততোধিক আদালতে যদি দায়ের যোগ্য থাকে, এক আদালতে দায়ের করতে, যে আদালতে দায়ের করে নাই সেখানে এসে নিবেন। এখন ধরেন একটা মামলা দায়ের যোগ্য দুই বা ততোধিক জায়গায়, বা গোপালগঞ্জে অর্ধেক আছে, বরিশালে অর্ধেক আছে। এখন উনি গোপালগঞ্জে মামলা করছে, তাহলে বিবাদী 22 ধারায় যদি দরখাস্ত করে তাহলে সে মামলা স্থানান্তরের আবেদন করবে কোথায়? হাইকোর্টে করবে। কিন্তু গোপালগঞ্জের মামলাটা উনি তাহলে যে জায়গা হয় নাই সেই জায়গা করবে, সেই জায়গায় নেওয়ার জন্য। বুঝছেন? আর এছাড়া অন্য জায়গায় করতে পারে যদি উনি আদালতে দেখাইতে পারে যে যে এই কারণ আছে, অমুক জায়গা হওয়া উচিত। এই তো। আর স্থাবর সম্পত্তির মামলা তো অন্য জায়গা হওয়ার তো কথা না, যে জায়গা আছে ওই জায়গায়। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? আমরা এই জায়গায় বিগত বছরের প্রশ্ন পড়ি, দেখেন। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর গোল দিবেন 24 ধারা অনুযায়ী জেলা জজ কর্তৃক মামলা বদলির ক্ষেত্রে, এই জায়গায় জেলা জজ কর্তৃক মামলা বদলির ক্ষেত্রে এই জায়গায় বলে নাই যে জেলা জজের কাছে কেউ আবেদন করছে কিনা। এই জায়গা ধরে নিবেন এই কাজটা করতেছে স্বপ্রণোদিত হয়ে। এজন্য উত্তর নোটিশ ও শুনানি কোনোটিই আবশ্যক নয়। বুঝছেন? একটু আগে আমরা পড়ছি না যে স্বপ্রণোদিত হয়ে যদি স্থানান্তর করে, নোটিশ শুনানি কোনোটাই দরকার নাই। 2 নম্বরে আসেন। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর কোন ধারার বিধান মতে হাইকোর্ট বিভাগ অধস্তন আদালত থেকে যে কোনো মামলা বদলি করতে পারে? কোন ধারার বিধান মতে হাইকোর্ট বিভাগ অধস্তন আদালত হতে যে কোনো মামলা বদলি করতে পারেন? এখন অনেকের মনে প্রশ্ন আসতেছে, উনি তো 22-এও পারে আবার 24-এও পারে। 22-24-এ পারে, কিন্তু স্বপ্রণোদিত হয়ে পারে কততে? এই জায়গায় তো কারো আবেদনের কথা বলে নাই, সো এখানে উত্তর হবে কত? 24। বুঝছেন? 3 নম্বর দেখেন। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর কত ধারা অনুযায়ী জেলা জজ এক আদালত হতে অন্য আদালতে মামলা স্থানান্তর করতে পারে? সেম কোশ্চেন। কত? এই জায়গা 22 নাই, তো উত্তর খুব সোজা, কত? 24। তারপরেরটা দেখেন। একটি জেলা জজ আদালত নিম্নের কোন বিচারিক কার্যক্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে? তার কোনো অধস্তন দেওয়ানি আদালতের কার্যক্রমের। অধস্তন মানে হলো ওনার নিচের যারা আছে তাদের। মানুষ তো এটা কমন সেন্স, মানে আপনার কথা কে শুনবে? আপনার আন্ডারে যারা আছে তারা। আর আপনার সমপর্যায়ের যারা আছে তারা কি আপনার কথা শুনবে? শুনবে না।
5 নম্বর দেখেন, এক জেলার আদালতে বিচারাধীন দেওয়ানি মামলা অন্য জেলার আদালতে স্থানান্তর করতে পারে কোন কর্তৃপক্ষ? কার কাছে? হাইকোর্ট বিভাগ। বুঝছেন? সেলফ প্র্যাকটিসের 2 নং প্রশ্নটা দেখেন, দেওয়ানি কার্যবিধির কত ধারা আদালতকে একের অধিক আদালতে মকদ্দমা দায়ের করা যায় এমন মকদ্দমা স্থানান্তরের ক্ষমতা দিয়েছে? একের অধিক আদালতে, এই জায়গায় উত্তর লেখছে 24, উত্তর হবে 22। 22 লেখেন, উত্তরটা ভুল আছে, ক হবে 22। বুঝছেন? আপনার বইতে ক আছে, কার বইতে? হ্যাঁ, ঠিক করছে? আপনার কি নতুন বই আছে? 2 নাম্বার, জি। আচ্ছা, 23 দেখেন, দ্য সিভিল প্রসিডিওর কোড 1908 এর কত ধারায় হাইকোর্ট বিভাগ বা জেলা জজকে মামলা স্থানান্তর প্রত্যাহারের গোল দিবেন? সাধারণ ক্ষমতা। স্থানান্তর বা প্রত্যাহারের সাধারণ ক্ষমতা কত ধারা? সাধারণ ক্ষমতার কথা বললেই 24। জেনারেল পাওয়ার অফ ট্রান্সফার অ্যান্ড উইথড্রয়াল। এই 4 নাম্বার দেখেন, দেওয়ানি কার্যবিধির 22 ধারার অধীন নিম্নলিখিত কোনটি স্থানান্তরে আবেদন করা যায়? 22-এ কোনটি? মকদ্দমাটি। এক জায়গায় 24-এর ক লেখেন, ধারা 24-এর ক একটু লেখেন। ধারা 24 ক, 22 ও 24 ধারার লেখেন। ধারা 24 ক দিয়ে দুইটা পুটলি দিয়ে লেখেন, মানে কোলন দিয়ে লেখেন। কোলন চিনেন তো, বিসর্গ যেটা কয়। 22 ও 24 ধারার স্থানান্তর বা প্রত্যাহারের ক্ষেত্রে ক্ষেত্রে আদালত পক্ষগণের উপস্থিতির জন্য একটি তারিখ ধার্য করবেন। আবার বলি শুনেন, 22 ও 24 ধারার স্থানান্তর বা প্রত্যাহারের ক্ষেত্রে আদালত পক্ষগণের উপস্থিতির জন্য একটি তারিখ ধার্য করবেন। লিখছেন? সহজ কথা হলো যে 22 আর 24-এর যে দরখাস্ত গুলা, এগুলো স্বপ্রণোদিত ছাড়া অন্যান্য সবগুলোই পক্ষগণের উপস্থিতিতে শুনানি হবে। এ হলো কথা। 7, 8, 10, 14, 15, 16, 17, 22 এগুলো সব গুরুত্বপূর্ণ, পড়ে ফেলবেন। যদি কোনো প্রশ্ন আপনাদের বাসায় বসে পড়ার সিস্টেম কি এটা শিখাই, আগে আগে মূল আলোচনা পড়বেন, না পড়েন এই ক্লাসটা দেখবেন, দেখার পরে ওই প্রশ্নের উত্তর ঢেকে রাখবেন এক হাত দিয়ে, তারপর প্রশ্নটা পড়ে আগে নিজে নিজে চিন্তা করবেন যে এটার উত্তর এইটা, তারপর উত্তরটা দেখবেন যে আপনার চিন্তার সাথে উত্তর মিলছে কিনা। বুঝছেন? যদি মিলে যায় তাহলে তো আপনার কনসেপ্ট ঠিক আছে, আর যদি না মিলে যায় তাহলে আমার ভুল হলো কোথায়। এটা যদি আপনি না করেন, সরাসরি যদি উত্তর দেখে পড়েন, তাহলে আপনি আপনার মস্তিষ্ক করে কাজে লাগাচ্ছেন না। পরীক্ষার হলে তো আর প্রশ্নের উত্তর থাকবে না, তখন তো আপনার চিন্তা করেই লাগাতে হবে। বুঝছেন? আর অনেকে আছেন বিভিন্ন বইয়ে শুধু এমসিকিউ পড়েন, ভিতরে আলোচনা পড়েন না, লাভ নাই। কারণ এই যে যে আমরা এতক্ষণ ধরে গলা ফাটাইয়া 22, 24, 23 পড়লাম, এটা না পড়ে যদি শুধু আপনাদের এমসিকিউ পড়তাম যে যান মুখস্থ করে আসেন, তাহলে এই জিনিস কিন্তু আর আপনার মনে থাকবে না। আর যে বুঝেন যে বাদী স্থানান্তরের কথা বললেই কত? 24, কোনো চিন্তা ভাবনা নাই, বাদীর কথা বললেই 24।
আর বিবাদীর কথা বললে না একটু চিন্তা ভাবনা করা লাগে যে কোন জায়গা আসবে। আবার আপিলের কথা বললেই কত, 24। প্রত্যাহারের কথা বললেও 24। স্বপ্রণোদিত হওয়ার কথা বললেও কত, এই তো। তো অনলাইন অফলাইনে যারা আছেন এখান থেকে 1 মার্ক পেতে পারেন, খুবই সম্ভাবনা আছে নেক্সট পরীক্ষাতে। আর যদি 22, 23, 24 নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে করেন, না হলে আমরা দেওয়ানি কার্যবিধির আদেশে চলে আসবো, আদেশ পড়া শুরু করব। আদেশ। আসসালামু আলাইকুম স্যার। স্যার ইকবাল বলছিলাম। হ্যাঁ বলেন বলেন। স্যার যে বলছিলেন যে বিবাদী হলে একটু চিন্তা ভাবনা করতে হবে যে কোন ধারাতে এটা আসে। এই কথা, এটা 22 ধারা। বিবাদী বলতে তো আমরা 22 ধারা বুঝি, এছাড়াও কি অন্য কোনো ধারা আছে? আবার করেন, বুঝতে পারি নাই, আবার প্রশ্ন করেন। স্যার বলছি যে বিবাদী যদি মামলা স্থানান্তরের জন্য আবেদন করে, সেক্ষেত্রে আমরা জানি যে 22 ধারা। তো আপনি বললেন যে বিবাদী যদি আবেদন করে তাহলে আমাকে একটু চিন্তা করতে হলে বা কত ধারা, তার মানে কি 22 ছাড়াও কি অন্য কোনো ধারা আছে? হ্যাঁ অবশ্যই আছে, 24 ধারায় তো বিবাদী আবেদন করতে পারে। এতক্ষণ ধরে কি শুনলেন? বিবাদী তো 22-এও পারে, 24-এও পারে, কিন্তু যে ক্ষেত্রে মামলাটা বাদী কর্তৃক দায়েরযোগ্য ছিল একাধিক জায়গায়, সেই ক্ষেত্রে বিবাদী করবে 22-এ। আর যে ক্ষেত্রে বাদী কর্তৃক কোনো মামলা দায়েরযোগ্য ছিল এক জায়গায়, সেই ক্ষেত্রে করবে 24-এ। আবার যে জায়গায় 22-এর আবেদন করতে হলে মামলাটা স্থানান্তরে আবেদন করতে হবে সম্ভাব্য প্রথম সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় বা তার পূর্বে। আর যদি মামলার বিচার্য বিষয় গঠন হয়ে গেছে, এখন বিবাদী মামলা স্থানান্তর করতে চায়, তাহলে কত, 24। ক্লিয়ার। ধন্যবাদ স্যার। আচ্ছা দেখেন, আমরা নামাজের বিরতি, দেখেন নামাজের, আমি তো বলছি নামাজ পড়ে ফেলছেন, দেরি হয়েছে আজকে, দেখেন। আচ্ছা দেখেন, দেওয়ানি কার্যবিধিতে মোট 51টা আদেশ আছে, এবং দেওয়ানি কার্যবিধির আদেশগুলো আছে প্রথম তফসিলে। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে দেওয়ানি কার্যবিধির আদেশ সমূহ কোন তফসিলে আছে, প্রথম তফসিলে। এবং ওখানে প্রথম তফসিলে 51টা আদেশ আছে, 51টা আদেশের মধ্যে 50টা বলবৎ আছে, আর 51 নম্বর আদেশটা বাতিল করা হয়েছে। তো আদেশ সমূহের সাথে ধারাগুলোর পার্থক্য আসলে কি? ধারায় যে কথাটা বলেছে সেটারে বিস্তারিত ব্যাখ্যা করেছে আদেশে। আর আদেশ সমূহ গঠিত কিসের সমন্বয়? বিধির সমন্বয়। এখন ধারায় যেরকম ধরেন, ধারায় ধরেন 96 উপধারা 1, উপধারা 2, উপধারা 3। ওয়ার্ডারের ক্ষেত্রে, আদেশের ক্ষেত্রে 1, 2, 3 এগুলো হলো বিধি। কারণ এক আদেশে উদাহরণস্বরূপ ধরে নিলাম 13টা বিধি, মানে এক আদেশের এরকম ব্র্যাকেটে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, এরকম 13 পর্যন্ত আছে। তাহলে আদেশের সাথে যেগুলো আছে এগুলার বলে কি? বিধি। বিধির সমন্বয়ে আদেশ গঠিত হয়। তো আমরা 51টা আদেশের আহ আপনারা অনেকেই আছেন অন্যান্য জায়গায় পড়ছেন বা বিভিন্ন জায়গায় আছেন, আপনারা আদেশগুলোর নাম মুখস্থ করেন, মানে যাদের কাছে পড়ছেন তারাও মুখস্থ করতে বলে, আর আপনারাও একেবারে না বুঝেই মুখস্থ করেন। তো 51টা আদেশের মধ্যে 30+ আদেশ, 30+ তো পরে কথা, 35টা আদেশ আপনার এমনিতেই মনে থাকবে, বাট এখন না। আমরা তখন পর্যায়ক্রমে এক একটা আদেশ পড়বো, পড়তে পড়তে আপনার ধারণা হয়ে যাবে যে এক আদেশে ওই জিনিস আছে, 2 আদেশে ওই জিনিস আছে। সো আপনার মুখস্থ করার কোনোই প্রয়োজন নাই, জাস্ট বারবার দেখেন, বারবার দেখেন। তো আজকে আমরা প্রথম আদেশটা পড়া শুরু করব। প্রথম আদেশের যে টাইটেল দেখেন, মকদ্দমার পক্ষ সমূহ, পার্টিস অফ দা সুট। আদেশ 1। তো একটা মামলায় কয়টা পক্ষ থাকে? 2টা পক্ষ। যিনি মামলা করেন তারে বলে বাদী, আর যার বিরুদ্ধে মামলা করে তারে বলে বিবাদী। তাহলে দেখেন একেবারে যে যে টেবিল দেখাইছে, টেবিলের নিচে চলে আসেন, যে দেওয়ানি মকদ্দমায় 2 ধরনের পক্ষ থাকে। বাদী পক্ষ, বাদীর ইংরেজিতে বলে প্লেইনটিফ, বিবাদী পক্ষের ইংরেজিতে বলে ডিফেন্ডেন্ট। বুঝছেন? এখন আমরা চলে আসি মকদ্দমায় পক্ষভুক্ত, জয়েন্ডার অফ পার্টিস। মকদ্দমায় পক্ষভুক্তর ইংরেজিতে কি বলে? জয়েন্ডার অফ পার্টিস।
দেওয়ানি কার্যবিধির এক আদেশের এক বিধিতে বাদীর পক্ষভুক্ত জয়েন্ডার অফ প্লেইনটিফস, তাহলে এক আদেশের এক বিধি হলো বাদীর পক্ষভুক্ত, একটা মামলায় বাদী যে পক্ষভুক্ত হয় এটা হলো এক আদেশের এক। এবং তিন বিধিতে বিবাদীর পক্ষভুক্তি জয়েন্ডার অফ ডিফেন্ডেন্টস নিয়ে আলোচনা করা হয়েছে। দেওয়ানি কার্যবিধির ১ নং আদেশে কতিপয় ব্যক্তি নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে মকদ্দমার পক্ষসমূহ হতে পারে। মকদ্দমার পক্ষভুক্তি দুই প্রকার, দেখেন, একটা হলো বাদী পক্ষভুক্ত, বাদী পক্ষ আছে একাদেশের এক, আর বিবাদী পক্ষভুক্ত একাদেশের কত, তিন। বুঝছেন? একটি মকদ্দমায় একাধিক ব্যক্তিকে বাদী এবং বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করা যেতে পারে, অর্থাৎ একটা মামলায় একজন বাদীও থাকতে পারে, একাধিক বাদীও থাকতে পারে, আবার একটা মামলায় একাধিক বিবাদী থাকতে পারে বা একজন বিবাদীও থাকতে পারে। তো একটি মকদ্দমায় যে সকল ব্যক্তি বাদী বা বিবাদী হিসেবে যুক্ত হতে পারে যদি মকদ্দমার প্রত্যেক বাদী বা বিবাদীর দাবিকৃত প্রকৃতিকার একই কার্য বা লেনদেন থেকে উৎপত্তি পায়। মানে একটা মামলায় একাধিক বাদী কিভাবে থাকে, আমি একটা উদাহরণ দিই। ধরেন 5 ভাই, তারা একটা বাড়িতে থাকে, 5টা ফ্ল্যাট। তো ওই 5 ভাইরে এলাকার লোকজন আইসা বেআইনি ভাবে বেদখল করছে, 5 ভাইরেই বাড়ি থেকে টোটালি বেদখল করছে। তাহলে এই বাড়ির দখলদারের জন্য মামলা করতে হবে, কয়জনে করবে? 5 জন। এই মামলার বাদী কয়জন? 5 জন। এবং সকল বাদীর স্বার্থ কিন্তু একই লেনদেন বা একই ঘটনা সম্পর্কিত, এক একজনের কিন্তু আলাদা না, একসাথেই তাদেরকে বেদখল করেছে। বুঝছেন? তাহলে একটা মামলায় একাধিক বাদী থাকতে পারে। আবার মকদ্দমাটি এমন যে যদি এই ব্যক্তিরা মকদ্দমাটি এমন যে যদি এই ব্যক্তিরা পৃথক মকদ্দমা দায়ের করে তাহলে আইন বা তথ্য সংক্রান্ত একটি সাধারণ প্রশ্নের উদ্ভব হবে। মানে কারণ এই 5 জনই যদি দখলদারের 5টা মামলা করে তাহলে মূল বিচার্য বিষয় কিন্তু একই, তাহলে এই জায়গায় তো 5টা মামলা করার কোনো দরকার নাই, এক মামলাই তো নিষ্পত্তি হয়ে যাচ্ছে, তারা 5 জন যদি বাদী হয়ে মামলাটা করে। উদাহরণ দেখেন, ক যৌথভাবে খ ও গ এর সাথে 100 টিন তেল বিক্রয়ের চুক্তি করে। এই জায়গা ক যৌথভাবে খ ও গ এর সাথে এই জায়গা বিক্রয় করতেছে করিম, আর কিনবে হলো খবির আর গণেশ। খবির আর গণেশ। করিম পরবর্তীতে তা বিক্রয় অস্বীকার করে, করিম পরে বলতেছে না, তোমাদের এমনি তেল বেশি, তোমাদের কাছে আর তেল বিক্রি করবো না। তো এই জায়গায় সংক্ষুব্ধ মামলা কারা করবে বলেন তো? কবির আর গণেশ। দেখেন, এখানে কবির এবং গণেশ উভয়ের ক্ষতিপূরণ পাওয়ার অধিকার আছে, যা একই কার্য থেকে উদ্ভব হয়েছে। কবির আর গণেশের জায়গা করিমের থেকে ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী, যে তুমি আমাদের কাছে যে তেল বিক্রি করবা না আগে বলতা, এখন বলতেছো কেন? তো আমরা ক্ষতিপূরণ চাই। তাহলে এই মামলার বাদী হবে কবির আর গণেশ, আর বিবাদী হবে কে? করিম। আবার উল্টায় যদি দেখেন, করিম বিক্রি করতে যাইতেছে, কবির আর গণেশ কিনবে না, তাহলে মামলা করবে কে? করিম। তাহলে বাদী কয়জন? একজন। বিবাদী কয়জন? 2 জন। তাই কবির এবং গণেশ বাদী হিসেবে যৌথভাবে মকদ্দমা দায়ের করতে পারে। আমরা উদাহরণ 2 এ আসি। একটি বাস এবং একটি কার মানে গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। একটা বাস আর একটা কি প্রাইভেট কার ধরেন। করিম বাসের মালিক, কবির কারের মালিক। সংঘর্ষের ফলে একজন পথচারী গণেশ আহত হয়। বাস ট্রাক তো সংঘর্ষ বাঁচছেই, কিন্তু পথচারী আহত হয়েছে। এই মকদ্দমায় গণেশ করিম এবং কবিরকে বিবাদী করে মকদ্দমা দায়ের করতে পারে। এখন আপনি বলতে পারেন যে সে আহত হয়েছে, ভালো কথা, তারপর টাকা চাওয়ার কাম কি? টাকা চাবে না? যে তোমরা 2 জনে যদি গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট না করতা, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার কি কিছু হতো? তা আমি তোমাদের 2 জনের বিরুদ্ধে কি চাই? ক্ষতিপূরণ চাই। তাহলে এই মামলায় কারের মালিক আর গাড়ির মালিক 2 জনে বিবাদী, আর পথচারী হচ্ছে কি বাদী। বুঝেন কিনা? আচ্ছা, তাহলে মোটামুটি একটা ফোন আসছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা, জেনে রাখা ভালো। দেখেন, বাদীর পক্ষভুক্তি কারণে মকদ্দমার বিচার বিলম্বিত বা বিব্রত করতে পারে বলে আদালত মনে করলে আদালত পৃথক বিচারের নির্দেশ দিতে পারে। একাদেশের 2 বিধি। মানে যদি দেখে যে বাদীর পক্ষভুক্ত হওয়ার কারণে মামলার এক বাদী পক্ষভুক্ত হওয়ার কারণে মামলা বিলম্বিত হতে পারে, তাহলে বলতে তোমার আর এই মামলায় পক্ষভুক্ত হওয়ার কাজ নাই, তুমি আলাদা মামলার একটা করো। বুঝছেন?
তাহলে বাদীর পক্ষভুক্তি হওয়ার কারণে বিলম্বিত হওয়ার যদি আহ সম্ভাবনা থাকে তাহলে পৃথক বিচারের নির্দেশ দিতে পারে। এখন আপনি বলতে পারেন যে স্যার বাদী আবার পক্ষভুক্ত হবে কেন? বাদী পক্ষভুক্ত এই কারণে হবে, উদাহরণ যদি আমি এইভাবে দেই, যে ধরেন পথচারী গণেশ প্রথমে মামলা করছে, ওই কার আর গাড়িতে সংঘর্ষে সে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন তার মামলা বেশ খানিকটা বিচার হয়ে গেছে, এখন কয়দিন পর ওই সেম ঘটনায় আর একজন পথচারী আহত হয়েছিল, সে এসে এই মামলায় বাদী হিসেবে পক্ষভুক্ত হইতে চাইতেছে, তখন আদালত বলতে পারে যে তুমি তো বিলম্ব কইরা ফেলছো, তো তুমি আলাদা মামলা আর একটা করো। বুঝছেন? আচ্ছা, ধারা কি খুব দরকার? যা পড়াইছি চুপ করে শুনেন, এই জায়গা ধারা তো নাই, ধারা আমি কোন জায়গাতে দেবো আপনাদের? দেখেন, আচ্ছা, তাহলে বাদী পক্ষভুক্ত হলো একাদেশের এক, বিবাদী পক্ষভুক্ত হচ্ছে একাদেশের তিন। বিগত বছরের প্রশ্ন দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর কোন আদেশ বলে মকদ্দমায় পক্ষভুক্ত হওয়া যায়? আদেশ কত? আপাতত এতটুকু মনে রাখেন, শুনেন। এই পড়ানো অ্যাডভোকেসি সব হলো বিচিত্র অভিজ্ঞতা, অ্যাডভোকেসির কথা বাদ, এমনি পড়ানোর ক্ষেত্রে কত একদিন একজন আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে কোন জায়গার ভদ্রলোক জানো, উনি আমার বলতেছে স্যার আপনার পড়ানো ভালো লাগে, আমি আপনার কাছে পড়তে চাই, এই সেই বিভিন্ন কিছু বলে বলতেছে স্যার আপনি মাঝে মাঝে কিছু কিছু ধারা পড়ানোর পরে কিছু কিছু ধারা বাদ দিয়ে যান, ওই ধারাগুলো পড়ান না কেন? এখন তার নিয়ত হলো সে ফৌজদারি কার্যবিধির 565 ধারাই পড়বে, দণ্ডবিধির 511টা ধারাই পড়বে, কোনো ধারা বাদ দেবে না। বুঝতে পারছেন? তো আপনারা তো অনেকে প্রথম ক্লাসে ছিলেন না, একটা কথা শুনেন, সেটা হলো যে 30% কষ্ট করলে আমি 70% ফল পাবো, মানে আমি কষ্ট করব কম, ফল পাবো কি বেশি, এইটা আপনি করতে চান নাকি বেশি কষ্ট করে কম ফল পেতে চান? ধরেন আপনি জানেন যে জাল নিয়ে পুকুরে গেছেন, আপনি জানেন যে ওই জায়গায় জাল ফেললে মাছ পাবো, কিন্তু আপনি না, আপনি ধরছেন যে ওই জায়গায় আমি আগে যাবো, আমি সিরিয়ালি এই জায়গাতে জাল ফেলতে ফেলতে যাবো, এটা যদি করেন তাহলে ওই জায়গার মাছও যাইয়া পাবেন না। বুঝতে পারছেন? তো এজন্য বার কাউন্সিল বলেন, জুডিশিয়ারি বলেন, বিসিএস বলেন, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেটা জানা দরকার কি পড়বো তার চেয়ে বেশি আগে জানা দরকার কি পড়বো না। নর্মালি আমি এমনিতে একটুই বেশি পড়াই, অন্যান্যদের চেয়ে একটুই বেশি পড়াই, তারপরে যদি কেউ বলেন যে স্যার ওটার ধারা কত বা ওই ধারা কি আমরা পড়বো কিনা, এটা তো পড়ার নেই, দরকার নাই, এই জায়গায় ধরেন অনেকের পুরাতন বই আছে, তাকে আমি বলছি আপনার নতুন বই কেনার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, দিনেশ মাতবাড়ি করে করছে কেনছে ওই যে, এখন আগামী গতদিন বলতেছে স্যার আমি তখন বই 2 খান পড়ি, জীবনে একখানি পড়ে নাই, এখন উনি পড়ে 2 খান। আচ্ছা যাই হোক, তো যেটা পড়াবো না এটা দরকার নাই আপাতত, আপনার যদি বেশি পড়তে ইচ্ছা করে আপাতত আমি যতটুকু পড়াইছি এইটুকু আগে ভালোভাবে শেষ করেন, তারপরে অন্যটা পড়বেন। ঠিক আছে, আসেন আমরা এই জায়গায় আসি। মকদ্দমার প্রয়োজনীয় পক্ষ নেসেসারি পার্টিস, আন্ডারলাইন করেন বিবিআই, এবং মকদ্দমার উপযুক্ত পক্ষ বা প্রপার পার্টিস। পড়বো পরে, আগে আমার কথা শুনেন। এই যে একটা মামলায় বাদী থাকে আর বিবাদীরা থাকে, এই বাদী বিবাদীদের মধ্যে কাউকে কাউকে বলে নেসেসারি পার্টিস আর কাউকে কাউকে বলে প্রপার পার্টি। বুঝছেন? তো নেসেসারি পার্টি কারা? নেসেসারি পার্টিস হলো যে একটা মামলায় যাকে ছাড়া ওই বিচার নিষ্পত্তি করা সম্ভব না বা চূড়ান্ত ডিক্রি দেওয়া সম্ভব না, মানে যারে লাগবেই লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত যারে লাগবেই লাগবে তারে বলে হচ্ছে নেসেসারি পার্টিস। ধরেন আহ এইভাবে চিন্তা করেন যে আপনি একটা বাড়িতে থাকেন, আপনি বাড়ির মালিক, আপনি ভাড়া দিচ্ছেন একজনকে, এখন ওই ভাড়াটিয়ারে আপনি বললেন যে তুমি আমার বাড়ি ছেড়ে দাও, আমি তোমার আর ভাড়াটিয়া হিসেবে রাখবো না, এখন ভাড়াটিয়া বাড়ি ছাড়তেছে না, এখন ভাড়াটিয়ারে আপনি উচ্ছেদের মামলা করবেন, তো উচ্ছেদের মামলা করলে আপনি হচ্ছে এক পক্ষ বাদী আর ভাড়াটিয়া হচ্ছে কি বিবাদী, আপনারা দুইজনই হলেন এই জায়গায় নেসেসারি পার্টিস। বুঝছেন?
এই জায়গা আপনি বাদী না হইয়া যদি পাশের বাড়ির মালিক বাদী হয়, কাজ হবে? হবে না। বা ওই ভাড়াটিয়ারে বিবাদী না কইরা যদি আপনি যে পাশের বাড়ির পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া তারে বিবাদী করলেও কাজ হবে না। তাহলে এই ক্ষেত্রে যে যারে ছাড়া চূড়ান্ত ডিক্রি দেওয়া যায় না এবং যারে শুরু থেকে শেষ পর্যন্ত লাগবেই, তারে কি বলে? নেসেসারি পার্টি। বুঝছেন? এখন আসেন প্রপার পার্টিস বা উপযুক্ত পক্ষ। উপযুক্ত পক্ষ মানে হলো যে যাকে ছাড়া আপাতত মামলা চলে তারে পক্ষভুক্ত করি নাই, আপাতত মামলা চলতেছে কিন্তু চূড়ান্ত রায়ের সময় তারে পক্ষভুক্ত করাই লাগবে, নাহলে ওই মামলাটা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করা যাবে না। কিভাবে? ওই যে বাড়ির মালিক মামলা করছে ভাড়াটিয়ার বিরুদ্ধে যে তুমি বাসা ছাড়ো, এখন ওই ভাড়াটিয়া আবার আরেকজনের দিছে সাবলেট। সাবলেট যে দিছে, ধরেন ওই ভাড়াটিয়া যারা ভাড়া দিছে সেই ভাড়াটিয়ার সাথে তো বাড়ির মালিকের সরাসরি সম্পর্ক নাই, আছে কি? নাই। তাহলে এই জায়গায় বাড়ির মালিক শুধু পক্ষ করছে ভাড়াটিয়ারে, মামলা দাখিলে টাকিলে প্রাথমিকভাবে কোনো সমস্যা নাই, কিন্তু চূড়ান্ত রায় দিতে গেলে অবশ্যই ওই যারা সাবলেট দিছে তারেও পক্ষভুক্ত করতে হবে। এই কারণে ওই যে যে সাবলেটে যিনি আছেন উনি হচ্ছে উপযুক্ত পক্ষ। বুঝতে পারছেন? তাহলে যারে সারা মামলার কোনো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যারে সবসময় লাগবে তারে বলে নেসেসারি পার্টি, আর যারে প্রাথমিকভাবে না লাগলেও চূড়ান্ত ডিক্রির আগে কিন্তু তারে লাগবেই, এরে কি বলে? প্রপার পার্টিস বা উপযুক্ত পক্ষ। বুঝেন কিনা? আচ্ছা এবার বই পড়ি, দেখেন। মকদ্দমা গঠনে যার উপস্থিতি অপরিহার্য, আন্ডারলাইন করেন, যার উপস্থিতি অপরিহার্য এবং যার উপস্থিতি ছাড়া কোনো কার্যকরী ডিক্রি দেওয়া যায় না, সেই হলো প্রয়োজনীয় পক্ষ। দেখছেন? আর যার উপস্থিত ছাড়া আদালত কার্যকরী আদেশ দিতে পারে, মানে যার উপস্থিত ছাড়া আপাতত কার্যকরী আদেশ দিতে পারতেছে কিন্তু পূর্ণাঙ্গ বা চূড়ান্ত রায় দিতে পারে না, সেই হলো উপযুক্ত পক্ষ। বুঝেন কিনা? তাহলে নেসেসারি পার্টিস মানে হলো যারা সবসময় দরকার, আর প্রপার পার্টিস হলো যে আপাতত নাই কিন্তু ভবিষ্যতে অবশ্যই দরকার, নাহলে এই বিষয়টা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করা যাবে না। বুঝছেন? আচ্ছা উদাহরণে চলে আসি, দেখেন। সম্পত্তি বন্টনের মকদ্দমায় উক্ত সম্পত্তির সকল অংশীদার হলো প্রয়োজনীয় পক্ষ। ক খ গ ঘ হুম পাঁচ ভাই, তাদের বাবা মারা গেছে, এখন পাঁচ ভাইয়ের মধ্যে এই সম্পত্তি সমভাবে বন্টনের জন্য বন্টনের মামলা করতে হবে। এক ভাই হবে বাদী আর বাদ বাকি অন্য ভাই হবে কি? বিবাদী। তাহলে এই জায়গায় সবাই হলো প্রয়োজনীয় পক্ষ। এই লিজন অধিকারী কি হয়েছে? দেখেন, জমির মালিক দখল পুনরুদ্ধার করার জন্য ভাড়াটিয়ার বিরুদ্ধে মকদ্দমা দায়ের করে। এখানে ভাড়াটিয়া এবং জমির মালিক প্রয়োজনীয় পক্ষ, কিন্তু সাব টেন্যান্ট, এই যে দেখেন যারা সাবলেট দেয় আর কি, সাব টেন্যান্ট যাকে ভাড়াটিয়া বাড়ি ভাড়া দিয়েছিল সে হলো উপযুক্ত পক্ষ। বুঝছেন? তাহলে এই জায়গায় উপযুক্ত পক্ষ মামলা দায়েরের সময় কিন্তু নেসেসারি পার্টিস লাগবে, কিন্তু মামলা দায়েরের সময় প্রপার পার্টিস না থাকলে সমস্যা নাই, কিন্তু যখন চূড়ান্ত ভাবে রায় দিতে হবে তখন কিন্তু আবার প্রপার পার্টিস লাগবে। বা চুক্তি বলবৎকরণের মকদ্দমায় সাধারণভাবে চুক্তির পক্ষগণ প্রয়োজনীয় পক্ষ, কিন্তু যে ক্ষেত্রে চুক্তিভুক্ত সম্পত্তিতে অন্য কোনো ব্যক্তি প্রকৃত দখলে থাকে সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে গোল দিবেন, এই জায়গায় প্রয়োজনীয় কেটে উপযুক্ত লেখেন, উপযুক্ত পক্ষ মর্মে গণ্য করতে হবে। বুঝছেন? না বুঝলে সমস্যা নাই, ওই ভাড়াটিয়ার উদাহরণ দিয়ে বুঝলে হবে, এক উদাহরণ বুঝলেই হবে। তাহলে প্রয়োজনীয় পক্ষ আর উপযুক্ত পক্ষ কি বুঝতেন? বলেন তো, যখন একজনের পারিবারিক ভাবে কারো বিয়ে হচ্ছে তখন হাজবেন্ড আর ওয়াইফ নেসেসারি পার্টিস নাকি প্রপার পার্টিস? আর ওই যে বরের বাবা মা বা ওই যে যে দুলোভাই টুলোভাই যারা আসতেছে এরা কি পার্টিস? প্রপার পার্টিস। বুঝছেন? আচ্ছা আমরা 4 নাম্বার প্রশ্নটা পড়ি নতুন বইয়ের, দেখেন। যে ক্ষেত্রে বাদীর পক্ষভুক্তি মকদ্দমার বিচারে বিলম্বিত বা বিব্রত করতে পারে বা বলে আদালত মনে করে, উক্ত ক্ষেত্রে আদালত কি আদেশ দিতে পারে?
পৃথক বিচারের আদেশ। ঠিক আছে, 5-6 প্রশ্ন দুইটা গুরুত্বপূর্ণ, পড়ে ফেলবেন। আমি আর পড়লাম না, আমরা চলে আসি বিধি 9। অসংযুক্ত বা অপসংযোগ। দেখেন, অসংযুক্ত মানে নন জয়েন্ডার। নন মানে কি? নন, করে নাই। অসংযুক্ত মানে যারে সংযোগ করে নাই, সংযুক্ত করে নাই। শুনেন, যারে পক্ষভুক্ত করার দরকার ছিল তারে আপনি পক্ষভুক্ত করেন নাই, এটা হলো নন জয়েন্ডার। বুঝছেন? আর মিস জয়েন্ডার কারে বলে? অপসংযোগ। অপসংযোগ, অপ মানে কি? ভুল। যারে পক্ষভুক্ত করার দরকার ছিল তারে না করে ভুল ক্রমে আর একজন রে করছেন, এটা কি? অপসংযোগ বা মিস জয়েন্ডার। একটু আমি উদাহরণ দিই, শুনেন, আগের উদাহরণেই যাই। ধরেন, বাড়ির মালিক ভাড়াটিয়ারে উচ্ছেদ করতে চায়। তো এখন বাড়ির মালিক যদি ওই ভাড়াটিয়ারে, ওই জায়গায় দুইজন ভাড়া নিছিল, দুই ভাই একসাথে দুই ফ্ল্যাট থাকে, ওনার দুইজনই ভাড়া নিছে, দুইজনে উচ্ছেদ করতে চায়। কিন্তু উনি মামলা করছে এক ভাড়াটিয়ারে বিবাদী করিয়া, আর একজনে করে নাই। কিন্তু করা উচিত ছিল কারে? দুই ভাইরে। তাহলে এই জায়গায় যারে পক্ষভুক্ত করার দরকার ছিল তারে পক্ষভুক্ত করে নাই, কি বলে? নন জয়েন্ডার। অসংযোগ বা নন জয়েন্ডার। বুঝছেন? আর যদি এরকম হয় যে যারে পক্ষভুক্ত করার দরকার ছিল তারে করে না, আবার পাশের বাড়ির পাশের ফ্ল্যাটের মালিক রে করছে, তাহলে এটা হয়ে গেছে কি? মিস জয়েন্ডার। বুঝেন কিনা? যদি আপনি, আমি যদি এই উদাহরণ দেই, ওই যে একটু আগে কার আর গাড়ির সংঘর্ষ হইলো, পথচারী গণেশ মামলা করছে, ক্ষতিপূরণের মামলা। গণেশ ধরেন ওই গাড়ির মালিকের বিরুদ্ধে ক্ষতিপূরণ চাইছে, কিন্তু কারের মালিকের বিরুদ্ধে চাই নাই। তাহলে এই জায়গা কি হয়েছে বলেন? নন জয়েন্ডার। কি হয়েছে? নন জয়েন্ডার। কারণ সংঘর্ষ কি একা একা হয়? সংঘর্ষ তো দুইজনের সমন্বয় হয়। তাহলে বিবাদী হওয়া উচিত ছিল কয়জনের? কিন্তু করছে কয়জন রে? তাহলে এই জায়গা হয়েছে কি? নন জয়েন্ডার। কিন্তু যদি এরকম হয় যে গাড়ির মালিক রে বিবাদী করছে, কারের মালিক রে করে নাই, কিন্তু পাশে একটা দোকান ছিল তারেও বিবাদী করছে, কিন্তু দোকানদার তো কিছুই করে নাই, তাহলে এই জায়গা হয়েছে কি? মিস জয়েন্ডার। বুঝছেন? তাহলে যারে সংযুক্ত করার দরকার ছিল তারে করেন নাই, নন জয়েন্ডার, অসংযোগ। আর যারে সংযুক্ত করার দরকার ছিল তারে করেন নাই, ভুলক্রমে আরেকজন রে করছেন, এটা কি? অপসংযোগ বা মিস জয়েন্ডার। বর্তমানে যে ফৌজদারি মামলাগুলো সারা বাংলাদেশে হচ্ছে সব কিন্তু মিস জয়েন্ডার। বুঝছেন তো? মানে যারে পক্ষভুক্ত করার দরকার ছিল তারে করেন নাই। যাই হোক, আসেন দেখেন তো, মকদ্দমার প্রয়োজনীয় বা উপযুক্ত পক্ষকে মকদ্দমার পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত না করলে, আন্ডারলাইন কেন, অন্তর্ভুক্ত না করলে কোন কোন পক্ষরে, প্রয়োজনীয় পক্ষরে বা উপযুক্ত পক্ষরে, তাকে পক্ষসমূহের অসংযুক্ত বা নন জয়েন্ডার বলে। এই যারা আপনারা মনোযোগ দেবেন না, তাকে মাথায় দিয়ে কিন্তু খালি জয়েন্ডার জয়েন্ডার ঘুরবে। ঠিক আছে? পরে বাসায় বাইরে যায় মনে হলো যে কি বলে পড়াইছে, কিছুই তো বুঝে নাই। আচ্ছা, প্রয়োজনীয় বা উপযুক্ত পক্ষ ছাড়া অন্য কোনো ব্যক্তি যার প্রয়োজন নেই, এই যে আন্ডারলাইন করেন, যারে কি প্রয়োজন নেই, তাকে পক্ষভুক্ত করলে সেটাকে পক্ষসমূহের অপসংযোগ বা মিস জয়েন্ডার বলে। বুঝছেন? তাহলে নেসেসারি পার্টিস, প্রপার পার্টিস, নন জয়েন্ডার, মিস জয়েন্ডার, বুঝছেন কি? জেনে রাখা ভালো। দেখেন যে কোন মকদ্দমায় পক্ষসমূহের অসংযুক্ত বা অপসংযোগের কারণে কোনো মকদ্দমা ব্যর্থ হবে না। বললেন ব্যর্থ, পুরোটা আন্ডারলাইন করেন, ইংলিশটা পড়ি, 3টে স্টার দিবেন। নো সুট শ্যাল বি ডিফিটেড বাই রিজন অফ দ্য মিস জয়েন্ডার অর নন জয়েন্ডার অফ পার্টিস। আদেশ 1, বিধি 9। কোন মামলায় যদি মিস জয়েন্ডার হয় বা নন জয়েন্ডার হয়, এই কারণে ওই মামলাটা ব্যর্থ হবে না। এখানে ব্যর্থ বলতে বোঝাচ্ছে যে খারিজ হবে না। খারিজ ধরে নেন যে ওই মামলায় প্রাথমিকভাবে কি হবে না? খারিজ হবে না। এই কথাটাই বলেছে একাদেশের কত বিধি? 9 বিধি। বুঝছেন? বিধি 10, ভুল বিবাদীর নামে মকদ্দমা দায়ের। বিবাদী কেটে শুধু বিটুক কেটে দেন, বাদী হবে। ভুল বাদীর নামে মকদ্দমা দায়ের, সুট ইন দ্য নেম অফ রং প্লেইন্টিফ।
আচ্ছা, এখানে দেখেন যে ভুল বাদীর নামে মোকদ্দমা দায়ের, এই কথাটার অর্থ কি? মানে যার মামলা করার দরকার সে করে নাই, করছে অন্য একজন, বাট করা উচিত ছিল আর একজনের। তো এরকম পরিস্থিতিতে কি হতে পারে? আদেশ 1 এ 10-1 বিধি, 10-1 আন্ডারলাইন করেন। 10-1 বিধি অনুযায়ী মামলা দায়েরের পর আদালত বল দিবেন বাদী সংযুক্ত বা এডিশন, সংযুক্ত বা এডিশন বা স্থলাভিষিক্ত বা সাবস্টিটিউশন করার আদেশ দিতে পারে। প্রকৃতপক্ষে এই প্রশ্নটা এবারের লিখিত পরীক্ষায় এসেছে। এবার লিখিত পরীক্ষায় আমি যে প্রিপারেশন, মানে যে যা যা পড়াইছি এই প্রশ্নটা আমি পড়াই নাই, সো এখান থেকে 6-7 কমন পড়ে নাই, বাদ বাকি সব ইনশাল্লাহ কমন পড়ছে। বাট যারা আমার কাছে প্রিলি পড়ছে তাদের এই প্রশ্ন অনেকেই লিখছে, কারণ তাদের ওই প্রিলি থেকে এই জিনিসটা পড়া আছে। বুঝতে পারছেন? তো এখানে এক আদেশের 10-1 বিধি অনুযায়ী মামলা দায়ের পর আদালত বাদী সংযুক্ত বা স্থলাভিষিক্ত করার আদেশ দিতে পারে। সংযুক্ত আর স্থলাভিষিক্ত কাকে বলে? সংযুক্ত মানে হলো বাদী হিসেবে শাকিল আছে, শাকিল তো আছেই, তো আছে, সাথে যোগ হবে তানবীর, এটা হলো সংযুক্ত। বুঝছেন? এডিশন। আর স্থলাভিষিক্ত মানে হলো শাকিল আছে, বাট শাকিলের মামলা শাকিল দিয়ে বাদ দিয়ে ঢুকাইছে কারে? তানবীর রে। বুঝেন কিনা? ফুটবল খেলায় কি হয়, এডিশন না সাবস্টিটিউশন? ফুটবল খেলায় হয় সাবস্টিটিউশন, মানে একজনকে বাদ দিয়ে আর একজনকে ঢুকানো, এটা হলো সাবস্টিটিউশন। আর যে আছে তো আছে, তার সাথে আরো যুক্ত হবে, এটা কি? এডিশন। তাহলে বাদিরে সংযুক্ত বা বাদিরে এডিশন করতে পারে একাদেশের 10-এর কত? 1। এখন বাদিরে সংযুক্ত করার কেন দরকার হচ্ছে আমি একটু বলি। দেখেন, আমরা আগের উদাহরণগুলোতে ফিরে যাই। আগের উদাহরণগুলো যদি বলি, ওই যে ধরেন যে বাস এবং কারের সংযুক্ত, বাস এবং কারের অ্যাক্সিডেন্ট হইছে, অ্যাক্সিডেন্ট হইলে পথচারী গণেশ আহত হইছে এবং ওখানে একটা দোকান ছিল, দোকানও হালকা ক্ষতিগ্রস্ত হইছে। তো এখানে শুধু ক্ষতিপূরণের মামলা করছে ধরেন পথচারী যে সে, কিন্তু এই জায়গা আরো বাদী হওয়ার কার দরকার ছিল? দোকানদারের। তাহলে এই জায়গা কি সাবস্টিটিউশনের অর্ডার দিবে নাকি এডিশনের? যে বাদী পথচারী গণেশ তো আছে, সাথে যুক্ত হবে কে? দোকানদার। বুঝছেন? এই জায়গা দিবে এডিশনের। আর সাবস্টিটিউশন কখন? সাবস্টিটিউশন ধরেন যে দোকানের কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই, প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে পথচারী। এখন আহ দোকানদার ক্ষতিপূরণের মামলা করছে, তাহলে এই জায়গা আদালত কি দিতে পারে? বা দোকানদারের যে ক্ষতি হয়েছে তাতে ক্ষতিপূরণের মামলা করা যায় না, তাহলে এই জায়গায় ক্ষতিপূরণের জায়গায় দোকানদারের জায়গায় স্থলাভিষিক্ত হওয়ার আদেশ দিবে কারে? গণেশ। বুঝছেন? তাহলে ভুল বাদীর নামে যদি মামলা দায়ের করে আদালত এডিশন বা সাবস্টিটিউশনের আদেশ দিবে এক আদেশের 10-এর 1। অপরদিকে অন্যদিকে দেখেন, এক আদেশের 10-এর 2 বিধি অনুযায়ী, সবাই মনোযোগ দেন, দিনেশ মনোযোগ দেন, আগের তো পড়বেন না। আবারও বলি, আহ সবাই যখন কথা বলবো তখন শুনবেন, আর যখন বই দাগাতে বলবো তখন দাগাবেন। এদের ব্যত্যয় ঘটলে আপনি বুঝবেন না। আমি বলে যাচ্ছি, আপনি পড়তেছেন আপনার আপনার মনে, আবার আমি দাগাচ্ছি, আপনি অন্যদিক তাকায় আছেন, তাইলে কিন্তু আইসে লাভ নাই। দেখেন তো, তাহলে এক আদেশের 10-এর 2 বিধি অনুযায়ী মামলা দায়েরের পর আদালত অপ্রয়োজনীয় পক্ষ আন্ডার গোল দিবেন কর্তন, স্ট্রাইকিং আউট। আজ থেকে মনে রাখবেন, কর্তনের ইংরেজি কি? স্ট্রাইকিং আউট করে প্রয়োজনীয় বা উপযুক্ত পক্ষ গোল দিবেন সংযুক্ত করার আদেশ দিতে পারে। তার আগে ওই যে আবার একটু পড়ি, এক আদেশের 10-এর 2 বিধি অনুযায়ী মামলা দায়েরের পর আদালত অপ্রয়োজনীয় পক্ষ কর্তন করে প্রয়োজনীয় বা উপযুক্ত পক্ষ সংযুক্ত করার আদেশ দিতে পারে। তাহলে 10-এর 1-এ পারত এডিশন এন্ড সাবস্টিটিউশন, কারে? বাদীরে। আর 10-এর 2-তে পারতেছে কর্তন, স্ট্রাইকিং আউট, কর্তন কইরা আবার আরেকজনে কি করতেছে? সংযুক্ত। একাদশের 10-এর 1 বাদ শুধুমাত্র বাদীর জন্য, আর একাদশের 10-এর 2 বাদী বিবাদী উভয়, বাদী বিবাদী উভয়। আচ্ছা, পরে লেখাবো, সমস্যা নাই। দেখেন, মূলত 10 বিধি আদালতকে মকদ্দমার যে কোনো সময়
পক্ষ সংশোধন করার ক্ষমতা দিয়েছে এবং এই ক্ষমতা আদালতের জন্য বিবেচনামূলক। এখন 10-এর একটা আমরা একটু বিস্তারিত করি। দেখেন, বাদী সংযুক্ত এডিশন এবং স্থলাভিষিক্ত সাবস্টিটিউশন করার আদেশ। যখন বাদী হিসেবে ভুল ব্যক্তির নামে মোকদ্দমা দায়ের করা হয়েছে বা সঠিক বাদীর নামে মামলা দায়ের করা হয়েছে কিনা সেই বিষয়ে সন্দেহ আছে, তখন গোল দিবেন আদালত। কে? আদালত। কোনো পক্ষ না, কিন্তু আদালত স্বপ্রণোদিত হয়ে আদালত মোকদ্দমার গোল দিবেন যে কোনো পর্যায়ে, যে কোনো পর্যায়ে অন্য যে কোনো ব্যক্তিকে গোল দিবেন বাদী হিসেবে সংযুক্ত বা স্থলাভিষিক্ত করার আদেশ দিতে পারে। যদি মোকদ্দমাটি আন্ডারলাইন করবেন সরল বিশ্বাস প্রসূত ভুলের মাধ্যমে দায়ের করা হয়, মামলাটা দায়ের করছে কেমনে? সরল বিশ্বাসে, এবং মোকদ্দমা বিরোধের প্রকৃত বিষয় নির্ধারণ করার জন্য এটা প্রয়োজনীয় হয়। তাহলে আপনার এই জায়গায় যে জিনিসটা মনে রাখতে হবে, এক আদেশের 10-এর 1 এডিশন এন্ড সাবস্টিটিউশন কারে? বাদীরে। আর এটা করবে আদালত স্বপ্রণোদিত হয়ে। কোন পর্যায়ে? যে কোনো পর্যায়ে। তাহলে এক আদেশের 10-এর 1 শুধু প্রযোজ্য লিজন কার ক্ষেত্রে? বাদী না বিবাদী? তো তালে তালে বলছেন, কিন্তু বসতেন কি? কিছুটা বসতেন। রসমালাই সামনে থাকলে মানে ভালো বসতেন। বলেন। আসতেছি আপনার কথায়। দেখেন, শুনেন, এক আদেশের 10-এর যে 1 এটা শুধু আদালত নির্দেশ দিবে স্বপ্রণোদিত হইয়া। 10-এর 2 পড়াই, তারপরে আপনাদের প্রশ্ন নিচ্ছি। দেখেন, অপ্রয়োজনীয় পক্ষ কর্তন। অপ্রয়োজনীয় পক্ষ কর্তন স্ট্রাইকিং আউট। কর্তন কেমনে করে? ক্ষতিপূরণ দোকানদারও চাইছে, ক্ষতিপূরণ পথচারীও চাইছে। এখন আদালত দেখলো দোকানদারের এই জায়গাতে এমন কোনো ক্ষতি নাই, তাহলে অপ্রয়োজনীয় পক্ষ কর্তন করবে এক আদেশের 10-এর 2-তে। এই যে দেখেন, আবার আদালত মোকদ্দমার যে কোনো পর্যায়ে গোল দিবেন কোন পক্ষের আবেদনে অথবা বিনা আবেদনে। কোন পক্ষের আবেদনে অথবা কি বিনা আবেদনে। কিন্তু 10-এর 1-এ কি আবেদনের কথা বলছে? বলে নাই। 10-এর 1-এ কিন্তু আবেদনের কথা বলে নাই। তাহলে কোন পক্ষের আবেদনে বা বিনা আবেদনে এবং আদালতের নিকট সঙ্গত মনে হলে অসঙ্গতভাবে ইমপ্রপারলি পক্ষভুক্ত বাদী বা বিবাদীকে বাদ দিতে। 10-এর 1-এ বাদ দিত, 10-এর 1-এ প্রযোজ্য শুধু বাদীর ক্ষেত্রে, আর 10-এর 2 বাদী বিবাদী উভয়। এবং যে ব্যক্তিকে সংযুক্ত করা প্রয়োজন তাকে যুক্ত করতে আদেশ দিতে পারে। এটা হলো অপ্রয়োজনীয় পক্ষ কর্তন 10-এর 2। এখন প্রশ্ন এসে যায় যে তাহলে 10-এর 1 এবং 10-এর 2 এর মধ্যে পার্থক্য কি? দেখেন, বিধি 10-এর 1 এবং 10-এর 2 এর মধ্যে পার্থক্য হলো 10-এর 1 বিধি অনুযায়ী আদালত শুধুমাত্র বাদীকে স্থলাভিষিক্ত বা সংযুক্ত করার আদেশ দিতে পারে, কিন্তু 10-এর 2 বিধি অনুযায়ী আদালত বাদী বা বিবাদী উভয় পক্ষকে কর্তন করে প্রয়োজনীয় পক্ষ সংযুক্ত করার আদেশ দিতে পারে। বুঝছেন? তাহলে কর্তনের কথা বললে 10-এর 2, আর সংযুক্ত কিন্তু 10-এর 1-এও আছে, 10-এর 2-তেও আছে। আচ্ছা, আদালত কোন তৃতীয় ব্যক্তিকে বিবাদী হিসেবে পক্ষভুক্ত করতে পারে যদি তাকে সংযুক্ত করা মোকদ্দমার বহুত্ব নিবারণ করে বা তাকে যুক্ত করা মোকদ্দমার অন্য পক্ষের জন্য ক্ষতিকর না হয়। আচ্ছা, আমার একটু বলেন যে ধরেন, সবাই মনোযোগ দিয়ে শুনেন, একটু বলি যে বাদীর ক্ষেত্রে প্রযোজ্য এক আদেশের 10-এর 1 আদালত বাদীর সংযোজন করতে পারে বা স্থলাভিষিক্ত করতে পারে। আর বাদী বিবাদী উভয়ের প্রযোজ্য একাদেশের 10-এর 2, এবং এটার বলে স্ট্রাইকিং আউট, কর্তন। আবার এডিশনও আছে। এখন এইটুক তো বুঝছেন। বাড়িওয়ালা মালিকের, বাড়িওয়ালা ভাড়াটিয়ার বিরুদ্ধে মামলা করছে উচ্ছেদের, কিন্তু সাব টেনেন্টে বিবাদী করে নাই, শুধু ভাড়াটিয়ারে বিবাদী করছে। বলেন তো এই জায়গায় নন জয়েন্ডার না মিস জয়েন্ডার হইছে? শুধু ভাড়াটিয়ারে করছে, কিন্তু ওই যে সাব টেনেন্ট তারে করে নাই, বিবাদী করে নাই। নন জয়েন্ডার না মিস জয়েন্ডার? অনলাইনে যারা আছেন কমেন্ট করেন। যারে পক্ষ করার দরকার তারে পক্ষভুক্ত করে নাই, তাহলে কি হইছে? নন জয়েন্ডার। মিস জয়েন্ডার তো না। এখন ওই সাব টেনেন্টরে আদালত পক্ষভুক্ত করার আদেশ দিতে পারে কিনা বিবাদী হিসেবে? পারে। কততে? একাদেশের 10-এর 1 না, 10-এর 1 তো প্রযোজ্য শুধু বাদীর ক্ষেত্রে, কিন্তু এটাকে তো বিবাদী পক্ষভুক্ত করার নির্দেশ দিবে। তাহলে এটা কত? একাদেশের 10-এর 2। বুঝছেন? যদি এরকম হতো
যে বাড়ির মালিক যারে উচ্ছেদ করতে চায় তারেও বিবাদী করছে, আর যারে চায় না তারেও বিবাদী করছে। তাহলে এই জায়গায় সাবটিনেন্টে করে নাই বিবাদী, তাহলে এই জায়গায় কি হয়েছে? মিসজয়েন্ডার। এখন আদালত তাহলে অপ্রয়োজনীয় পক্ষকে ওই যে আরেকজন ভাড়াটিয়া তারাই কি করবে? কর্তন করবে। কর্তন করে আরেকজনের সংযুক্ত করার আদেশ দিবে। কত? 1/10/2। আচ্ছা, উদাহরণে আসেন, আমরা এখানে উদাহরণ পড়লে ভালো বুঝবো। দেখেন, খ একটি ভূমির দখলে আছে, খবির একটি ভূমির দখলে আছে, খবিরকে বাদ দিয়ে করিম অন্যান্য ব্যক্তিকে বিবাদী শ্রেণীভুক্ত করে উক্ত ভূমিতে সত্ত্ব ঘোষণার ডিক্রি এবং খাস দখল প্রাপ্তির জন্য মামলা দায়ের করে। কাহিনী বুঝেন, জমির দখলে আছে হলো খ, মামলা করছে হলো ক, ক বিবাদী করছে অন্যান্য সবাইরে, কিন্তু খ যে দখলে আছে তারে বিবাদী করে নাই। কি হয়েছে বলেন তো? নন জয়েন্টার। আর যদি অন্যান্যদের দরকার না হয়, তাদের পক্ষভুক্ত করছে, তাহলে কি হয়েছে? মিস জয়েন্টার। এক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির 1/10/2 অনুসারে খ নিজেকে বিবাদী হিসেবে পক্ষভুক্তির আবেদন করতে পারে। কততে? 1/10/2। বা আদালত কোন প্রকার আবেদন ব্যতীত খ কে পক্ষভুক্তির আদেশ দিতে পারে। বুঝছেন? পরের প্রশ্নটা পড়ি, দেখেন। টি সি এর বিরুদ্ধে চুক্তি প্রবলের মামলা করে। চুক্তি প্রবল, চুক্তি প্রবল মানে হলো একজন চুক্তি ভঙ্গ করছে, তারে দিয়ে চুক্তিভুক্ত কাজটা করাইতে চাই, এটা হলো চুক্তি প্রবল। তানভীর আলম খান আমার কাছে বাড়ি বিক্রি করতে চাইছিল, এখন বাড়ি বিক্রি করবে না, এখন আমি তারে দিয়ে বাড়ি বিক্রি করাইতেই চাই, এটার বলো চুক্তি প্রবলের মামলা। সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্স এর সাথে খেলতে চাইছিল, এখন খেলবে না, তারে দিয়ে আমার কলকাতা নাইট রাইডার্স এর সাথে খেলাইতেই চাই, এটারে কি মামলা বলে? চুক্তি প্রবল। টি সি এর বিরুদ্ধে চুক্তি প্রবলের মকদ্দমা দায়ের করে পি মকদ্দমার সম্পত্তিতে সত্য দাবি করে বিবাদী শ্রেণীভুক্ত হওয়ার জন্য দরখাস্ত দাখিল করে। এ জায়গায় মকদ্দমার সম্পত্তিতে সত্য দাবি করে বিবাদী শ্রেণীভুক্ত হওয়ার জন্য দাবি করছে কে? পি। বিবাদী শ্রেণীভুক্ত দখলের আবেদন করবে 1/10/2। বিবাদী হইলেই 1/10/2। বিবাদী শ্রেণীভুক্ত হওয়ার জন্য পি এর দরখাস্তটি মঞ্জুরযোগ্য যদি আদালত মনে করে যে তাকে বিবাদীভুক্ত করা হলে মকদ্দমার বহুত্ব নিবারণ করা সম্ভব। বহুত্ব নিবারণ করা সম্ভব মানে কি? আদালত যদি দেখে যে এরে বিবাদী করলে এক মামলায় সবকিছু নিষ্পত্তি করা যাচ্ছে, তাহলে তো আবার আলাদা মামলা আর একটা করবে, এবং তাকে পক্ষভুক্ত করা অন্য পক্ষের জন্য ক্ষতিকর হবে না। হাইকোর্ট বিভাগে আপিল চলমান থাকা অবস্থায় চুক্তি বলবৎকরণের মকদ্দমায় কতিপয় ব্যক্তি চুক্তিভুক্ত সম্পত্তিতে সত্য দাবি করে প্রতিবাদী হিসেবে যুক্ত হওয়ার জন্য আবেদন করেছিল। আপিল আদালত উক্ত দাবি মঞ্জুর করে। অতঃপর আপিল বিভাগ মতামত প্রকাশ করে যে যদিও উক্ত ব্যক্তিগণ মকদ্দমার প্রয়োজনীয় পক্ষ না, তথাপি তারা মকদ্দমার উপযুক্ত পক্ষ, প্রপার পার্টিস, এবং তাদের উপস্থিতি আবশ্যক। চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের জন্য একটি মকদ্দমায় তৃতীয় কোনো ব্যক্তি সত্য দাবি করে বিবাদী হিসেবে পক্ষভুক্ত হওয়ার আবেদন করেছিল। আপিল বিভাগ সিদ্ধান্ত প্রদান করে যে এমন দাবি করা যায় না এবং উক্ত ব্যক্তিকে বিবাদী হিসেবে পক্ষভুক্ত করা যায় না। আপনাদের এত দিয়ে কাজ নাই, এটুকু টোটালি পড়ারই দরকার নাই, জাস্ট আপনারা এতটুকু পরে এতক্ষণ বুঝতেন না যে মিস জয়েন্ডার কি, নন জয়েন্ডার কি, আর প্রপার পার্টিস কি, নেসেসারি পার্টিস কি, বর কোনে কি নেসেসারি পার্টিস, আর আত্মীয় স্বজন হলো প্রপার পার্টিস, এইটুকু বুঝেন। আচ্ছা, জেনে রাখা ভালো। দেখেন, নতুন ভাবে গোল দিবেন বিবাদী সংযোজিত হলে আর্জি সংশোধন করতে হয়। 10-4 নতুন ভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে যে নতুন ভাবে কে সংযোজিত হলে আর্জি সংশোধন করতে হবে? বিবাদী। যে ব্যক্তিকে নতুন ভাবে বিবাদী রূপে মোকদ্দমায় যুক্ত করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম আরম্ভ হয়েছে বলে গণ্য হবে। আন্ডারলাইন করবেন, যখন সে সমন প্রাপ্ত হয়েছে তখন থেকে, মানে যারে নতুন ভাবে বিবাদী রূপে সংযুক্ত করা হলো, পরীক্ষায় প্রশ্ন আসবে যে তার তার বিরুদ্ধে মানে আইনগত কার্যক্রম শুরু হয়েছে কখন থেকে গণ্য হবে? যখন থেকে সে সমন প্রাপ্ত হয়েছে। বুঝছেন? তো আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি যে মামলার পক্ষের অপসংযোগ, অপসংযোগ মানে হলো মিস জয়েন্ডার, তো সে মামলা কি হবে না? ব্যর্থ হবে না। এখন ভাই ব্যর্থ তো হলো না, কিন্তু কোন মামলায় যদি নন জয়েন্ডার বা মিস জয়েন্ডার থাকে তাহলে প্রতিকার কি? মানে অপর পক্ষের প্রতিকার কি?
এটা বলছে একাদেশের 13 বিধি। এই যে দেখেন, অসংযুক্ত বা অপসংযোগ বিষয়ে আপত্তি, অবজেকশনস অ্যাজ টু নন জয়েন্ডার অর মিস জয়েন্ডার, বিধি 13। পক্ষগণের অসংযুক্ত বা অপসংযোগ বিষয়ে আপত্তি বল দিবেন প্রথম সম্ভাব্য সুযোগ উত্থাপন করতে হবে। কখন উত্থাপন করতে হবে? প্রথম সম্ভাব্য সুযোগে। একটা বিষয় আমি একটু আপনার এবং যে ক্ষেত্রে বিচার্য বিষয় নির্ধারণ হয়ে গেছে সেক্ষেত্রে বিচার্য বিষয় নির্ধারণ করার সময় অথবা তার পূর্বে উক্ত আপত্তি উত্থাপন করতে হবে। আন্ডারলাইন করবেন, এরপর এমন আপত্তি উত্থাপন না করা হলে তা পরিত্যাগ করা হয়েছে মর্মে গণ্য হবে। 3টে স্টার দেন। আমি একটু বলি, গতদিন আমরা পড়ছিলাম এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার বা আর্থিক এখতিয়ার বিরুদ্ধে আপত্তি 21 ধারায়। যে আদালতে মামলা দায়ের করছে সেই আদালতে কোন সময়? প্রথম সুযোগে বা বিচার্য বিষয় গঠনের সময় অথবা তার পূর্বে। 22 ধারায় বিবাদী কর্তৃক মামলা স্থানান্তরের আবেদন কখন করবে? প্রথম সম্ভাব্য সুযোগে বা বিচার্য বিষয় গঠনের সময় অথবা তার পূর্বে। মিস জয়েন্ডার বা নন জয়েন্ডারের বিরুদ্ধে আপত্তি কখন করবে? প্রথম সম্ভাব্য সুযোগে বা বিচার্য বিষয় গঠনের সময় অথবা তার পূর্বে। বুঝছেন? তা এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নন জয়েন্ডার বা মিস জয়েন্ডারের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি প্রতিকার কি? আপিল, রিভিউ, রিভিশন, আপত্তি, কোনটা? আপিল, রিভিউ, রিভিশন নাকি আপত্তি? কোনটা? আপত্তি। এক আদেশের কত বিধি? 13 বিধি। আপনি পাশ করার যোগ্য ছিলেন, দীনেশের ভাষ্য মতে দীনেশের পাশ করার যোগ্য ছিল, কিন্তু বার কাউন্সিল দীনেশ সে পাশ করাই নাই। কি হয়েছে? নন জয়েন্ডার না মিস জয়েন্ডার? তাহলে দীনেশ নন জয়েন্ডারের জাতাকলে পড়ে গেছেন। আর দীনেশের ভাষ্য মতে যার পাশ করার কথা না এরকম 2-1 পাশ করছে, তাকে কি হয়েছে? মিস জয়েন্ডার। যে আপনি জাস্ট লিখেন যে নন জয়েন্ডার বা মিস জয়েন্ডারের বিরুদ্ধে আপত্তি দিতে হবে একাদেশের 13 বিধিতে, এতটুকুই। এই জায়গায় অনেক প্রশ্ন আছে, এগুলা পড়ে ফেলবেন। আর সবগুলোই গুরুত্বপূর্ণ, আমি আর বিস্তারিত পড়লাম না, ধাপে ধাপে সব পড়বেন। 14 নম্বর প্রশ্নটা পড়বো জাস্ট। 14 নম্বর প্রশ্নটা আসেন। প্রথম সম্ভাব্য সুযোগে বাদী এবং বিবাদীর অপসংযোগ বা অসংযুক্ত সম্পর্কে আপত্তি উত্থাপন না করা হয়। প্রথম সম্ভাব্য সুযোগে আপনি আপত্তি করেন নাই, তাহলে উক্ত আপত্তি পরিত্যাগ করা হয়েছে বলে গণ্য হবে। 3টে স্টার দেন, সবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে একাদেশ পড়ে শেষ করব, একাদেশে আর অল্প একটু বাকি আছে, সেটা পড়বো। সেটা হলো, দেখেন, প্রতিনিধিত্বমূলক মকদ্দমা বা রিপ্রেজেন্টেটিভ সুট, একাদেশের 8 বিধি। আচ্ছা, রিপ্রেজেন্টেটিভ সুট আসলে কাকে বলে? ধরেন একটা মামলায় 5 জন বিবাদী হওয়া সম্ভব, তখন 5 জনের পক্ষে আদালতের অনুমতি নিয়ে একজন মামলা চালাবে, এটা হলো রিপ্রেজেন্টেটিভ সুট। বুঝছেন? 5টা কেন করবেন? 5 জন বাদী হইতে পারে, মামলা 5 জন বাদী হবে, কিন্তু 5 জন বাদী হয়েছে সকলের সমান শর্ত, বাকি 4 জন দায়িত্ব দিতে পারে আদালতকে বলে। আদালত বলতে পারে যে ঠিক আছে 5 জনের পক্ষে মামলা চালাবে একজন, বাকি কয়েকজন উনারে কি দিছে? অনুমতি দিছে। আদালত বলছে যে ঠিক আছে, তবে এই ক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ সুটের ক্ষেত্রে অবশ্যই আদালত থেকে অনুমতি নিতে হবে। অনুমতি দেওয়া আদালতের জন্য বাধ্যতামূলক না, অনুমতি নেওয়া বাধ্যতামূলক, কিন্তু অনুমতি দেওয়া বিবেচনামূলক। তাহলে রিপ্রেজেন্টেটিভ সুট বাদীর ক্ষেত্রে হইতে পারে, বিবাদীর ক্ষেত্রে হইতে পারে। ওই যে ধরেন 5 জনরে 5 বাইরে 5 ফিলার থেকে বেদখল করতে এলাকাবাসী, তাহলে এই জায়গায় এক ভাই বাকি 4 ভাই এক ভাইরে কি দিতে পারে যে তুমি আমাদের পক্ষে মামলা চালাও, প্রতিনিধিত্বমূলক মামলা। বুঝছেন? আবার যে ক্ষেত্রে মামলায় 100 জন বিবাদী, তাহলে এই 100 জনের পক্ষে একজন মামলা কি চালাতে পারে, তবে এই ক্ষেত্রে অনুমতি দিবে কে? আদালত। আর একটা বিষয় মনে রাখবেন, মামলার বিষয়বস্তুতে সকলের সেম ইন্টারেস্ট থাকতে হবে। সেম ইন্টারেস্ট মানে হলো একই শর্ত। বুঝছেন? একটু পরেই দেখেন,
প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা অর্থ দেওয়ানি কার্যবিধির একাদেশের 8 বিধি। এটা গোল দিয়েন, পরীক্ষায় প্রশ্ন আসছে যে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা কত আদেশের কত বিধি? একাদেশের 8 বিধিতে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা সম্পর্কে আলোচনা করা হয়েছে। সাধারণ নিয়ম হলো মোকদ্দমার বিষয়বস্তুতে স্বার্থ নিহিত আছে এমন সকল ব্যক্তি উক্ত মোকদ্দমার বাদী বা বিবাদী হিসেবে যুক্ত হবে। কিন্তু 1 নং আদেশের 8 নং বিধি এই নিয়মের একটি ব্যতিক্রম। 8 নং বিধি অনুযায়ী মোকদ্দমার বিষয়বস্তুতে একাধিক ব্যক্তি স্বার্থ জড়িত থাকলে উক্ত স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গ গোল দিবেন আদালতের অনুমতি নিয়ে, আদালতের অনুমতি নিয়ে বা আদালতের ইচ্ছায় সকল স্বার্থবান ব্যক্তির পক্ষে মোকদ্দমা চালাইতে বা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। চালাইতে পারে হলো বাদীর ক্ষেত্রে, প্রতিদ্বন্দ্বিতা করতে পারে হচ্ছে কি বিবাদীর ক্ষেত্রে। কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ একই রকমের স্বার্থ, এটা বলতেন একই রকমের স্বার্থ সংশ্লিষ্ট, অভিন্ন স্বার্থ না, কি স্বার্থ? একই স্বার্থ, একই রকমের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে সবার পক্ষে মোকদ্দমা দাখিল করলে বা জবাব প্রদান করলে উক্ত মোকদ্দমাকে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা বলে। এখন আমরা প্রতিনিধিত্বমূলক মামলার শর্তে আসি। দেখেন, মোকদ্দমার পক্ষ অবশ্যই অনেক ব্যাকের অধিক হতে হবে, তাদের অবশ্যই গোল দিবেন একই স্বার্থ বা সেম ইন্টারেস্ট পাইছেন, সেম ইন্টারেস্ট পাইছেন না? যদি বলে অভিন্ন স্বার্থ বা কমন ইন্টারেস্ট হবে, সেম ইন্টারেস্ট। আদালতের নিকট হতে অনুমতি নিতে হবে, এটা বাধ্যতামূলক। অনুমতি নেওয়া বাধ্যতামূলক, অনুমতি দেওয়া বিবেচনামূলক। আপনি তো চাইলেই দিবে না, জামিন চাইলেই দিবে না, তাইলে বাট আপনার চাওয়া বাধ্যতামূলক আর দেওয়া কি বিবেচনামূলক। সকল পক্ষকে উক্ত মোকদ্দমা দায়ের সম্পর্কে বাদীর খরচে নোটিশ দিতে হবে। বাদী যদি একাধিক হয় তাহলে প্রতিনিধিত্বমূলক মামলা যদি করে সকল পক্ষের বাদীর খরচেই নোটিশটা দিতে হবে। জেনে রাখা ভালো। দেখেন, প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা দায়ের করতে হলে বা জবাব দিতে হলে প্রমাণ করতে হবে যে কতিপয় ব্যক্তিদের উক্ত মোকদ্দমার বিষয়বস্তুতে একই স্বার্থ ছিল। ও পুরাতন বইতে এক জায়গায় অভিন্ন স্বার্থ লেখা আছে, কেটে দিয়েন, হবে কি একই স্বার্থ। প্রতিনিধিত্বমূলক মোকদ্দমার বৈধতার জন্য আদালতের অনুমতি আবশ্যক। বিগত বছরের প্রশ্ন আসেন, তাহলে স্মৃতি বলেন তো, প্রতিনিধিত্বমূলক মামলা বাদীর ক্ষেত্রে প্রযোজ্য না বিবাদী? হ্যাঁ, কার ক্ষেত্রে? বাদী বিবাদী উভয়। বাদীর ক্ষেত্রে হইতে পারে, বিবাদীর ক্ষেত্রেও হতে পারে। অভিন্ন স্বার্থ না একই স্বার্থ? একাদেশের কত বিধি? 8 বিধি। এই যে দেখেন, প্রতিনিধিত্বমূলক মোকদ্দমার বিধান দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর অর্ডার 1 এর কোন বিধিতে উল্লেখ আছে? 8 বিধি। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা দায়েরের ধারণা পাওয়া যায় একাদশের কত বিধি? দেখেন, 22-এ আসছে, 23-এও আসছে, সেম প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নটা দেখেন, সেলফ প্র্যাকটিসে 3 আর 4, 4টা দেখেন। প্রতিনিধিত্বমূলক মোকদ্দমায় নিম্নলিখিত কোন ধরনের স্বার্থ থাকতে হবে? উত্তর দিছে ক না, কিন্তু উত্তর হবে কি বলেন? একই স্বার্থ বা সেম ইন্টারেস্ট। পাইছেন? 4 নাম্বার ঠিক করে নেন। তাহলে আপনাদের যার যার প্রশ্ন আছে এখন করবেন, তবে তার আগে আমি একটু বলে দিই আজকে আমরা কি কি পড়লাম। একাদেশ খুবই গুরুত্বপূর্ণ, একাদেশ থেকে 1 মার্ক আপনি পেতে পারেন। হ্যাঁ বলেন। কিসে? ভাই আচ্ছা আমি বলি শুনেন, আমরা আজকে শুরু করব ভুল বাদী। হ্যাঁ বলছি তো, ঠিক করেন নাই। আমরা কি কি পড়ছি 2 মিনিটে একটু সামারি বলে দিই। আমরা আজকে পড়ছিলাম মামলা স্থানান্তর আর প্রত্যাহার 22 থেকে 24 ক। 22 ধারায় শুধুমাত্র বিবাদী মোকদ্দমা স্থানান্তরের আবেদন করতে পারে সম্ভাব্য প্রথম সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে, যে ক্ষেত্রে বাদী কর্তৃক মামলাটা দায়েরযোগ্য ছিল 1 বা একাধিক 2 বা ততোধিক জায়গায়, 1 বা একাধিক না 2 বা ততোধিক জায়গায়, এবং যে কোনো এক জায়গায় সে দায়ের করেছে। 22 ধারায় স্বপ্রণোদিত হয়ে স্থানান্তর করা যায় না।
22-এর আবেদনটা কোথায় করতে হবে এটা বলেছে 23 ধারায়। একই আপিল আদালত বা একই জেলার মধ্যে হলে জেলা জজ আদালতে, ভিন্ন আপিল আদালত বা ভিন্ন জেলার মধ্যে হলে হাইকোর্ট বিভাগে। বুঝছেন? আর 24 ধারায় বলছে যে 22-এ যা যা করা যায় না প্লাস 22-এ যা যা করা যায় সবকিছুই করা যায় কততে? 24-এ। অর্থাৎ বাদী বিবাদী মামলা স্থানান্তর আবেদন করবে 24-এ, মকদ্দমা স্থানান্তর প্লাস প্রত্যাহার সবই হবে কত? 24-এ। মকদ্দমা আপিল রিভিউ রিভিশন বাদ বাকি যা আছে সবকিছু স্থানান্তর করবে কত? 24-এ। স্বপ্রণোদিত হয়ে আদেশ দিতে পারে কততে? 24-এ। 22-এ নোটিশ দেওয়া বাধ্যতামূলক, 24-এও নোটিশ দেওয়া বাধ্যতামূলক, বা স্বপ্রণোদিত হয়ে যদি স্থানান্তর করে সেই ক্ষেত্রে নোটিশ দেওয়া বাধ্যতামূলক না। যদি বলে স্থানান্তরের সাধারণ ক্ষমতা কত দাঁড়ায়? 24। আর 22 এবং 24-এর জন্য আলাদা শুনানি করে ডিসিশন দিবে, এটা বলছে 24 ক। আমরা এরপরে প্রথম আদেশটা পড়া শুরু করছি। একাদেশ। একাদেশ হচ্ছে মকদ্দমার পক্ষসমূহ। একটা মামলায় দুইটা পক্ষ থাকে, বাদী, বাদী পক্ষভুক্ত একাদেশের 1, বিবাদী পক্ষভুক্ত একাদেশের 3। আচ্ছা, প্রয়োজনীয় পক্ষ বা নেসেসারি পার্টিস এই সম্পর্কে আমরা জানছি যে একটা মামলায় যাদের উপস্থিতি অপরিহার্য, যাদের ছাড়া চূড়ান্ত কোনো আদেশ দেওয়া যায় না, তারা হচ্ছে প্রয়োজনীয় পক্ষ। যাদের ছাড়া কার্যকরী আদেশ দেওয়া যায় কিন্তু চূড়ান্ত ডিক্রি দেওয়া যায় না তাকে বলে প্রপার পার্টিস। ওই যে বাড়িওয়ালা ভাড়াটি আর সাব টেন্যান্টের কথা মনে রাখবেন। প্রয়োজনীয় পক্ষ বা উপযুক্ত পক্ষরে পক্ষভুক্ত করার দরকার ছিল, করেন নাই, নন জয়েন্ডার। আর যারা পক্ষভুক্ত করার ছিল তারা না করে আরেকজনে করছেন, এটা বলে কি? মিস জয়েন্ডার। নন জয়েন্ডার বা মিস জয়েন্ডারের কারণে কোনো মামলা ব্যর্থ হবে না, একাদেশের 9 বিধি মনে রাখবেন। আর নন জয়েন্ডার বা মিস জয়েন্ডারের বিরুদ্ধে প্রতিকার হলো একাদেশের 13 বিধিতে আপত্তি করা। আপত্তিটা করতে হবে সম্ভাব্য প্রথম সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। একাদেশের 10 বিধিতে 10-এর 1-এ বলেছে ভুল বাদীর নামে মামলা দায়ের করলে আদালত স্বপ্রণোদিত হয়ে মামলায় বাদী এডিশন, সংযুক্ত বা সাবস্টিটিউশন স্থলাভিষিক্ত করার আদেশ দিতে পারে। আর বাদী বিবাদী উভয় ক্ষেত্রে প্রযোজ্য একাদেশের 10-এর 2 কর্তন, স্ট্রাইকিং আউট এবং নতুন করে সংযুক্ত করার আদেশ দিতে পারে, একাদেশের 10-এর 2। এছাড়া আমরা সর্বশেষ যেটা পড়েছি, তাহলে 10-এর 1, একাদেশের 10-এর 1 আর 10-এর 2 এর মধ্যে পার্থক্য কি? একাদেশের 10-এর 1 শুধু বাদীর ক্ষেত্রে প্রযোজ্য, একাদেশের 10-এর 2 বাদী বিবাদী উভয়। একাদেশের 10-এর 1 শুধু আদালত স্বপ্রণোদিত হয়ে আদেশ দেয়, আর একাদেশের 10-এর 2 আদালত স্বপ্রণোদিত হয়ে প্লাস পক্ষগণের আবেদনের ভিত্তিতে। এছাড়া সর্বশেষ আমরা আজকে যেটা পড়লাম সেটা হলো রিপ্রেজেন্টেটিভ সুট, যেটা আছে একাদেশের 8 বিধিতে। এটা বাদীর ক্ষেত্রেও প্রযোজ্য, বিবাদের ক্ষেত্রেও প্রযোজ্য, বাট মামলার বিষয়বস্তুতে তার একই স্বার্থ থাকতে হবে। অনলাইন অফলাইনে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে দয়া করে, প্রশ্নের সময় দেওয়া হলো, না হলে আমরা আজকে আমাদের ক্লাস টেস্টে চলে যাব। দয়া করে প্রশ্ন থাকলে করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার ভালো আছেন? স্যার ওই আলহামদুলিল্লাহ। যে সেলফ প্র্যাকটিসের 4 নাম্বারটা কি যেন বলছিলেন, কোনটা হবে স্যার সঠিক? 4 একই স্বার্থ, নাম্বারটা? একই স্বার্থ। জি স্যার। কারো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, যেহেতু প্রশ্ন করতেছেন না, প্রশ্ন থাকলে গ্রুপে করেন, মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে করেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।